নিজের ছোট বোনের বয়ফ্রেন্ডকে বিয়ে করতে তোর একটুও লজ্জা করলো না আপু? নিজের ছোট বোন সুমির মুখে কথাটা শুনে ভাবলেশীনভাবে শামীমা বলল, আমি এখন ললিতের ওয়াইফ। আমরা একটা হালাল সম্পর্কের মধ্যে আছি। তুই এখন আর এসব প্রেমের কথা তুলিস না। ললিত এখন শুধুই আমার। সুমি হট্ট হাসিতে ফেটে পড়ে। তার এই হাসির মধ্যে ছিল তাচ্ছিল্য। সুমি শামীমার দিকে আঙুল তুলে বলে, আমি তোকে চ্যালেঞ্জ করছি, তোর আর ললিতের একসাথে সংসার করা কোনোদিনও হবে না। আমি ললিতকে চিনি। ললিত শুধু আমায় ভালোবাসে, তোর জন্য ওর মনে একটুও জায়গা নেই। শামীমাও চুপ থাকার মেয়ে নয়। সুমিকে মুখের উপরই বলে দেয়, দেখি ললিত কার কাছে যায়, নিজের স্ত্রীর কাছে নাকি প্রেমিকার কাছে। গালে হাত দিয়ে সোফায় বসেছিল ললিত। কোথা থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। সেই স্কুল লাইফ থেকে সুমির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে সুমির প্রতি বিরক্ত লাগা শুরু হয় তার। তাই সুমির থেকে লুকিয়ে ফেসবুকে মায়াবী রাজকন্যা নামক আইডির অন্য একটা মেয়ের সাথে কথা বলতে শুরু করে। মেয়েটার সাথে কথা বলে ললিত খুবই প্রসন্ন হয়, কারণ মেয়েটার কথা শুনেই বোঝা গেছিল সে খুব ভদ্র, পরিপাটি আর সংসারী, যাকে বলে ওয়াইফ মেটেরিয়াল। একসময় মেয়েটার প্রতি তার একটা আসক্তি তৈরি হয়, তাই তাকে বলে সে মেয়েটির সাথে সামনাসামনি দেখা করতে চায়। মেয়েটিও সম্মতি জানিয়ে বলে, তুমি আজ রাত 8টায় পদ্মবিলের পাশে চলে এসো, ওইখানেই আমরা দেখা করব। মেয়েটির প্রস্তাব শুনে ললিত তো প্রথমে ঘাবড়ে যায়। এত রাতে একটা মেয়ের সাথে কিভাবে দেখা করবে? প্রথম এই নিয়ে মনে সংশয় থাকলেও অবশেষে নিজের অবাধ্য মনের কাছে হেরে দেখা করার সিদ্ধান্ত নিয়েই ফেলে ললিত। তাই তো রাতে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায়, আর সেখানেই হয়ে যায় বিপত্তি। ললিত গিয়ে দেখে একটি মেয়ে পদ্মবিলের সামনে পায়চারি করছে। এত রাতে কেউ দেখবে না ভেবে ললিত গিয়ে শামীমাকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় শামীমা ভয়ে চিৎকার দেয়। তার চিৎকার শুনে আশেপাশের অনেক মানুষ ছুটে আসে। এত রাতে দুটি ছেলে মেয়েকে এমন অবস্থায় দেখে সবাই ভাবে তারা কোনো অনৈতিক কাজ করছিল, তাই সবাই মিলে তাদের বিয়ে দেওয়ার জন্য জোর করে। ললিত শামীমা দুইজনের কেউই এই বিয়েতে রাজি ছিল না। পরে দুইজনের পরিবারকে খবর দেওয়া হয়। শামীমার মা এসে প্রথমে শামীমার দুই গালে থাপ্পড় মারে। শামীমার মা শাহনাজ পারভিন বিলাপ করে বলতে থাকেন, আজ যদি সুমির এই কাজটা করত আমি মানতাম, কিন্তু তুই এভাবে আমাদের মান সম্মান ধুলে মিশিয়ে দিলি। পাড়ায় আমি মুখ দেখাবো কি করে? আগে সবাই আমাকে দেখে সম্মান নিয়ে বলতো, দেখো শামীমার মা যাচ্ছে। শামীমার মতো ভদ্র মেয়ে আর হয় না। সবাই তাদের মেয়েকে বলতো, শামীমাকে দেখে শেখ। এখন তারাই তো আমার দিকে আঙ্গুল তুলে বলবে, ওই দেখ শামীমার মা, যেই মেয়েটা কুকাম করতে গিয়ে ধরা পড়েছে। তুই জন্মের পরই মরলি না কেন? শামীমা কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। ললিতের বাবা মা সমাজের লোকলজ্জার ভয়ে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্তু শামীমার বাবা আলতাফ উদ্দিন সাফ জানিয়ে দেন, আমার মেয়ের উপর আমার ভরসা আছে। আমি জানি আমার মেয়ে এরকম কাজ করবে না। আমার মেয়ে হাজার ফুলের মাঝে একটা গোলাপ, যার দ্বারা কোনো অপবিত্র কাজ সম্ভব নয়। তুই যদি আজ মেয়েটার বিয়ে না দিয়ে ঘরে তুলস, তাহলে কিন্তু আমি এই মেয়েকে বাঁচিয়ে রাখবো না। ওকে জন্ম দিয়ে যে পাপ করেছি, ওকে নিজের হাতে মেরে সেই পাপ মোচন করব। আলতাফ উদ্দিন একবার শামীমার দিকে তাকান। শামীমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার লাল হয়ে যাওয়া চোখ দেখেই আলতাফ উদ্দিন বুঝতে পারলেন তার মেয়ে নির্দোষ। নিজের মেয়ের উপর বিশ্বাস থাকলেও সমাজের লোকের নানান কথা বন্ধ করার জন্য আলতাফ উদ্দিন শামীমাকে গিয়ে বলেন, আমি জানি শামীমা, তুই ফুলের মতোই কোমল। তোর মনে কোনো পাপ নেই। তুই যে আমার পবিত্র ফুল। কিন্তু আজ যে তোর চরিত্রে দাগ লেগেছে মা। তুই কি চাস বল, যে লোকে তোকে নিয়ে খারাপ কথা বলুক? তাই আমি তোর কাছে অনুরোধ করছি, তুই বিয়েটা করে নে। না হলে যে আমার পবিত্র ফুলটাকে সবাই অপবিত্র বলবে, আমি যে সেটা মেনে নিতে পারবো না শামীমা। নিজের বাবার এমন আকুল আবেদনে
শামীমা সাড়া না দিয়ে পারে না, তাই তো সে রাজি হয় ললিতকে বিয়ে করতে। তারপর কাজী ডেকে আজই তাদের বিয়ে পড়ানো হয়। স্মৃতি থেকে বেরিয়ে ললিত দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে কি শামীমা সেই মেয়ে যার সাথে প্রতিদিন আমার কথা হতো? আর হলেই বা কি, আর না হলে বাই কি, আমাদের বিয়ে তো হয়েই গেছে। এখন তো আমি সম্পর্কটাকে অস্বীকার করতে পারি না। আর তাছাড়া এই সুমির থেকে পিছু ছাড়ানোও দরকার ছিল। যা হওয়ার ভালোই হয়েছে একদিক দিয়ে। ললিতের বাবা মা তাকে শামীমার বাড়িতে রেখেই চলে যায়। তাদের এক কথা, এখন এদের ঘরে তুললে সমাজের নানান কথা বলবে সবাই আমাদের নিয়ে। আমরা এসব মানতে পারবো না, আমাদের কাছে এই সম্মানটাই সব। তাই আমরা ছেলেকে রেখে গেলাম। আপনারা কয়েক মাস ঘর জামাই করে রাখুন, তারপর সব ধামাচাপা পড়লে না হয় আমরা এসে ওদের নিয়ে যাব। আলতাফ উদ্দিন এক কথাতেই রাজি হয়ে যান। তিনি নিজেও তো চাচ্ছিলেন না তার মেয়েকে এইভাবে পাঠিয়ে দিতে। মেয়েটার উপর দিয়ে যা ঝড় বয়ে গেল, এখন শামীমার একটু শান্তি আর সময় দরকার নিজেকে সামলে নেওয়ার জন্য। এই সময় কোনো অচেনা পরিবেশে গেলে কিছুতেই মানিয়ে নিতে পারবে না। তার উপর লোকের মন্দ কথা তো আছেই। তবে শাহনাজ পারভীন স্বামীর এই সিদ্ধান্তের ঘোর বিরোধী। তার মতে মেয়ের বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোই উচিত ছিল। আলতাফ উদ্দিন অবশ্য স্ত্রীর কথায় কর্ণপাত করেন না। তিনি নিজের ইচ্ছে মতন চলা মানুষ। শাহনাজ পারভীনও আর বেশি কিছু বলতে পারেন না। শামীমা চুপচাপ বসেছিল। শামীমার দাদি আয়েশা বেগম এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জানি তোর এখন খুব খারাপ লাগছে, মনে মনে হয় তোর নিজের বাপের উপর রাগও হচ্ছে, কেন সে তোর উপর এমন একটা সিদ্ধান্ত চাপাইয়া দিল। কিন্তু সবুর কর, দেখবি তুই একসময় ঠিক বুঝবি তোর বাপ কোনো ভুল কাম করে নাই। শামীমা তার দাদির কোলে মাথা রেখে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতেই বলে, আমি কি দোষ করেছি দাদিমা? কেন আমার এত কিছু সহ্য করতে হচ্ছে? আজ আমার বোনই আমার শত্রুতে পরিণত হয়েছে। আমার যে আম্মু কোনোদিন আমার উপর রাগ পর্যন্ত হয়নি, আজ আমাকে দেখেই তার মুখ থেকে খারাপ শব্দ বের হয়ে আসছে। আমি যা নিতে পারতেছি না। এমনি আর কাঁদবি না, চোখের পানি কি এত সস্তা? আল্লাহর উপর ভরসা রাখিস, মনে রাখিস আল্লাহর উত্তর পরিকল্পনাকারী। আর একটা কথা, কখনো ধৈর্য হারাইবি না। আল্লাহ তার বান্দারে এমন অনেক পরীক্ষা নেন। জানি দাদিমা, আমি চেষ্টা করছি নিজেকে যত সম্ভব শান্ত রাখার। আমি জানি আল্লাহ সব ঠিক করে দিবেন। তার বান্দাদের তিনি তো বিপদ থেকে রক্ষা করেন। আমি শুধু আল্লাহর কাছে এতটুকুই চাইবো, আমাকে যেন তিনি আরো বেশি ধৈর্য শক্তি দেন। সামনে যে আমার আরো বড় লড়াই। কিসের লড়াইয়ের কথা বলছিস? নিজের মায়ের গলার স্বর শুনে শামীমা পিছনে ফিরে তাকায়। শাহনাজ পারভীন তাকে পাশ কাটিয়ে সামনে এসে বলেন, আম্মা আপনি আসেন, এই মেয়ের নাটক আর দেখতে হবে না। 20 বছর ধরে নাটক তো কম দেখলেন না। আমাকে তুমি একটুও বিশ্বাস করো না আম্মু? তোমার কি মনে হয় আমি এমন কোনো কাজ করতে পারি যেটা অন্যায়? এতদিন বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। কেউ যদি আজকে এসে আমায় বলে তুই খুন করেছিস, আমি সেটাও বিশ্বাস করে নেব। বোমা, মুখ সামলাইয়া কথা কও। আমার নাতনিরে আমি ভালো করে চিনি। ওই যা করছে তার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমি কিছু জানতে চাই না এসব ব্যাপারে। আমি আপনার খাবার তৈরি করে রেখেছি, খেয়ে নিন। কথাটা বলে শাহনাজ পারভীন চলে যেতে নেয়। তখন শামীমা দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ তুমি আমার বিশ্বাস করতেছো না তাই না আম্মু? কিন্তু এমন একদিন অবশ্যই আসবে যেদিন তুমি আজকের জন্য আফসোস করবে। তখন আমি হয়তো থাকবো না, কিন্তু এই স্মৃতিগুলো থাকবে। শাহনাজ পারভীন কিছু না বলে চলে যান। তিনি যাওয়ার পর আয়েশা বেগম শামীমার মাথায় হাত বুলিয়ে বলেন, মায়ের উপর রাগ কইরা থাকিস না, আমি ওরে চিনি। আসলে তোরে খুব ভালোবাসে।
আর বিশ্বাস করে তো? এই বিশ্বাস হঠাৎ করে ভাঙ্গা যাওয়াতে এমন করছে। যেদিন সব সত্যি জানতে পারবে সেদিন দেখবি তোকে আবার বুকে টাইনা নেবে। শামীমা মৃদু হাসে। আয়েশা বেগমও চলে যান। শামীমা তখন একলা নিজের ঘরে বসেছিল। বসে বসে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলোই ভাবছিল। জীবন সত্যি বড় অদ্ভুত, কখন কি হয়ে যায় তা বোঝাই যায় না। শামীমার ভাবনার মধ্যেই ললিত দরজায় নক করে বলে, আসবো? আসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। ললিত ঘরে ঢুকতেই শামীমা গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ললিতের মনে কামবাসনা জেগে ওঠে। সে শামীমার দিকে এগিয়ে যাবে, তখনই শামীমা একটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলে। ললিতের ভাবনাকে ভুল প্রমাণ করে শামীমা তার হাতে বালিশ ধরিয়ে দিয়ে বলে, আমার সাথে এক রুমে আপনি থাকতে পারবেন না। থাকতে হলে বাথরুমে গিয়ে ঘুমান। এসব কেমন কথা? আমি তোমার স্বামী, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর। আপনার মতো দুশ্চরিত্র মানুষকে আমি স্বামী হিসেবে মানি না। যেদিন আপনাকে পবিত্র করতে পারবো সেদিনই আপনাকে স্বামী হিসেবে মেনে নিব। এমন ভাব করছো যেন তুমি খুব ভালো মেয়ে, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি নিজেই তো ফেসবুকে আমার সাথে প্রেম করতে। এই কথা শোনাও পাপ। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার জীবনে কোনো ছেলের সাথে প্রেম করা তো দূরের কথা, অপরিচিত কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলিনি। নিজেকে এত ধর্মপ্রাণ দেখাতে হবে না। তুমি যে এক নম্বরের বক ধার্মিক সেটা আমার বোঝা শেষ। আমার ঈমান নিয়ে কোনো কথা বলবেন না। আপনার মতো পাপিষ্ঠের মুখে আমার সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। এবার ললিত শামীমার চুলের মুঠি ধরে বলে, এই নাটক করছিস কেন? তুই তো ফেসবুকে মায়াবী রাজকন্যা নাম দিয়ে আমার সাথে প্রেম করতি, রাত বিরিতে আমার সাথে দেখাও করতে চেয়েছিলি। এখন এমন নাটক করছিস যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানিস না। শামীমা অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার আল্লাহ জানান, আমি এসব কিছুই করিনি। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। ফেসবুক তো দূর, আমার কাছে স্মার্টফোনই নেই। আমি বাটন ফোন ইউজ করি। পড়ালেখা আর কোরআন শরীফ পাঠ করে আমি আমার দিন কাটাই। তাহলে তুই অত রাতে পদ্মবিলের পাশে কি করছিলি একা একা? আমি একা যাইনি, আমরা কয়েকজন বান্ধবী মিলে ঘুরতে গিয়েছিলাম। সাথে আমার ভাইয়াও ছিল। আমরা 8টার মধ্যেই বাড়ি ফিরতে চেয়েছিলাম। আমি আমার বান্ধবীদের জন্য ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, তখনই আপনি এসে। শামীমার কথাগুলো শুনে ললিতের মাথা গরম হয়ে যায়। ললিত বুঝতে পারে শামীমা তার মায়াবী রাজকন্যা নয়। ললিত তখন শামীমার উপর রাগ ঝাড়ার জন্য তাকে প্রহার করতে উদ্যত হয়। শামীমা আল্লাহ আকবার বলে ললিতের হাত ধরে ফেলে। তারপর ললিতকে টেনে নিয়ে গিয়ে বাথরুমে লক করে দেয়। এরপর নিজে বিছানায় শুয়ে পড়ে। ললিত চিৎকার করতে থাকে। শামীমা সেদিকে কান্না দিয়ে আল্লাহকে স্মরণ করে বলতে থাকে, আল্লাহ, তুমি আমায় ধৈর্য দাও, আমি যেন মানুষটাকে দিনের পথে ফিরিয়ে আনতে পারি। এখন উনি আমার স্বামী, স্ত্রী হিসেবে আমার দায়িত্ব আমার স্বামীকে দিনের পথে ফিরিয়ে আনা। তুমি শুধু আমায় একটু সাহস আর ধৈর্য দাও আল্লাহ। এরপর শামীমা ঘুমিয়ে পড়ে। ললিত একসময় ক্লান্ত হয়ে বাথরুমে ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম থেকে উঠে শামীমা বাথরুমের দরজা খুলে দেয়। তারপর ললিতকে ডেকে তুলে বলে, ফজরের নামাজের সময় হয়ে এসেছে, একটু পর আজান দিবে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে মসজিদে চলে যান। আমি নামাজ পড়ি না, এত সকালে ঘুম থেকে ডাকলি কেন? আমি কোনোদিন 8টার আগে ঘুম থেকে উঠি না। এতদিন যা করেছেন তা আর এখন করতে পারবেন না। এখন আমি আপনার স্ত্রী, আপনাকে দিনের পথ দেখানো আমার কর্তব্য। আল্লাহর নির্দেশ মেনে চলুন, তাহলে জীবন সুন্দর হবে। নিন, উঠে পড়ুন, আব্বুর সাথে যান, মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিন। ললিত কোনো কথা না বলে আবার শুয়ে পড়ল। শামীমা এক মগ পানি এনে ললিতের গায়ে ঢেলে বলল, উঠে পড়ুন বলছি। আপনার মধ্যে বসবাস করা শয়তানকে আমার কাছে হার মানতেই হবে। ললিত রাগে শামীমার দিকে তাকায়। শামীমা কিছু বুঝে ওঠার আগেই এক বালতি পানিতে গিয়ে
শামীমার মুখ ডুবিয়ে দেয় ললিত। শামীমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তার মনে হচ্ছিল তার জীবন বুঝি এইখানেই থমকে যাবে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় শামীমা। ললিত শামীমার গলা টিপে ধরে বলে, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে এর থেকেও খারাপ পরিস্থিতি হবে। কথাটা বলে ললিত বেরিয়ে যায়। শামীমা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ললিতের যাওয়ার দিকে। আড়ালে দীর্ঘশ্বাস ফেলে শামীমা বলতে থাকে, আপনি যে খারাপ মানুষ সেটা আমার বোনের সাথে যখন প্রেম করতেন তখনই বুঝতে পেরেছিলাম। আমি সুমিকে কত বুঝিয়েছি, কিন্তু সুমি বোঝেনি। প্রতিদিন মোনাজাতে আল্লাহর কাছে চাইতাম সুমি যেন আপনার মতো খারাপ মানুষের কবল থেকে বের হয়ে আসে। আমার সেই দোয়া কবুল হয়েছে ঠিকই, কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি আপনার স্ত্রী, তবে আল্লাহর উপর আমার বিশ্বাস আছে। তিনি যা করেন তার পিছনে বড় কোনো উদ্দেশ্য থাকে। আপনার সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন আপনার স্ত্রী হিসেবে সব কর্তব্য আমি পালন করব। চেষ্টা করব আপনার সঠিক পথে ফিরিয়ে আনতে। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। শামীমা ফজরের নামাজ আদায় করে নেয়, তারপর ছাদে চলে যায়। সকালের মিষ্টি বাতাস যে তার খুব প্রিয়। ছাদে গিয়ে শামীমা দেখে শাহনাজ পারভীন আড়ালে লুকিয়ে কাঁদছেন। শামীমা খুব ভালোভাবেই জানে ওপরে ওপরে যতই রাগ দেখান না কেন তার আম্মু তাকে খুব ভালোবাসে। শামীমা তার আম্মুর কাছে গিয়ে অস্ফুট স্বরে বলে, আম্মু। কে তোর আম্মু? আমার শুধু 2টা ছেলে মেয়ে, সুমি আর শাহাদাত। তুই আমার কেউ না, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। শামীমার চোখে জল চলে আসে। অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে শামীমা বলে, আমাকে দূরে চলে যেতে বলছো? একদিন খুব করে চাইবে আমাকে ফিরে পেতে চাইবে, কিন্তু সেদিন আমি আর আসবো না। ললিত রাগে টকবক করতে করতে ক্লাবে চলে আসে। ক্লাবে ললিতের বন্ধুরা মিলে ক্যারাম খেলছিল। ললিত এসে তাদের সাথে যোগ দেয়। ললিতের এক বন্ধু তাকে বলে, কিরে ললিত, এত তাড়াতাড়ি বিয়ে করে নিলি যে? আমাদের তো দাওয়াতও দিলি না। আরেকজন বলে, আরে বুঝলি না, সব টাকা বাঁচানোর ধান্দা। আজ কিন্তু তোর কোনো কথা শুনবো না। আমাদের সবাইকে কিন্তু ট্রিট দিতেই হবে। কিসের ট্রিট চাস? আমার জীবন নষ্ট হওয়ার? তুই এত রেগে যাচ্ছিস কেন? যতদূর শুনলাম ওই মায়াবী রাজকন্যা আইডির মেয়েটার সাথে তোর বিয়ে হয়েছে। তোর তো খুশি হবার কথা। ওটা বউ নয় রাক্ষসী। ললিতের কথা শুনে উপস্থিত সবাই হো হো করে হাসতে থাকে। ললিত অপমানিত বোধ করে। আমান ললিতকে সান্ত্বনা দিয়ে বলে, ললিত এবার বাধ্য হয়ে তার বন্ধুদের সব ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। সব শুনে আমান মাথায় হাত দিয়ে বলে, বিয়ের পর এমন কথা সবাই বলে, কয়েকটা দিন গেলে সব ঠিক হয়ে যাবে। তখন দেখবি আমাদের ভুলে যাবি আর সারাক্ষণ বউ বউ করবি। তোর দুঃখের গল্প শুনে আমি শিহরিত। আসলে জীবনটাই বেদনাময়। তুই চিন্তা করিস না দোস্ত, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। বাজার থেকে নতুন মাল এনেছি, খেলেই সব ঠিক হয়ে যাবে। একটা পুরো বোতল মদ শুধু তোর জন্য। মদের কথা শুনে ললিত খুব খুশি হয়। এটা তার প্রিয় নেশা। মদ পেলে সব ভুলে যায়। ললিত ঢকঢক করে মদ গিলে খায়। মদ খেয়ে মাতাল হয়ে টলতে টলতে শামীমার বাড়ির দিকে যেতে থাকে ললিত। শামীমা ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। বোরকা পরে নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে, তখনই ললিত এসে উন্মাদের মতো দরজা ধাক্কাতে থাকে। শামীমা দরজা খুলে ললিতকে মদ্যপ অবস্থায় দেখে রেগে যায়। নাকে হাত দিয়ে বলে, আপনি কোন সাহসে এসব হারাম খেয়ে বাড়িতে এসেছেন? আপনার কি একটু লজ্জা নেই? সি, বেশ করেছি, মদ খেয়েছি, আরো 1000 বার খাবো। তুই কি করবি? শামীমা ললিতকে জোর করে টেনে এনে রুমে নিয়ে যেতে থাকে। শাহনাজ পারভীন ললিতকে এই অবস্থায় দেখে রেগে গিয়ে বলেন, এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? শেষে কিনা এইরকম একটা ছেলেকে বিয়ে করলি তুই শামীমা?
এক্ষুনি এই ছেলেকে বাড়ি থেকে বের কর। আমি ওনাকে সামলে নেব, তুমি দয়া করে আব্বুকে কিছু বলো না। তাকে সবার আগে বলবো। আসতে দে তোর আব্বুকে। নিজের ফুলের মতো পবিত্র মেয়ে কেমন ছেলেকে বিয়ে করেছে দেখে যাক। শামীমার চোখে জল চলে আসে। তার আম্মুর এইরকম ব্যবহার তার ভালো লাগছে না। অনেক কষ্টে ললিতকে ধরে ভেতরে নিয়ে যায়। রাগে শামীমার শরীর চলে যাচ্ছিল। শামীমার লেবুর শরবত করে এনে ললিতকে খাইয়ে দেয়। ললিত প্রথমে খেতে চাচ্ছিল না, শামীমা জোর করে খাইয়ে দেয়। ললিত হঠাৎই বমি করতে শুরু করে, তারপর জ্ঞান হারায়। শামীমা দীর্ঘশ্বাস ফেলে ললিতকে পরিষ্কার করিয়ে দেয়। তারপর ললিতকে ভালো করে শুইয়ে দিয়ে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। শামীমা ভার্সিটিতে ঢোকার সাথে সাথেই তার বান্ধবী মোহনা এসে শামীমার হাত ধরে বলে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি শামু, আমাকে ক্ষমা করে দিতে পারবি? তোকে না কতবার বলেছি আমাকে শামু নামে ডাকবি না। আমার কত সুন্দর একটা নাম আছে, শামীমা। আমাকে শামীমা বলেই ডাকবি, আর না পারলে ডাকবি না। তবু এরকম আজেবাজে নামে ডাকবি না। তুই এত ব্যাকডেটেড কেন? খালি আম্মা খালাম্মাদের মতো কথাবার্তা। আমি যেটা বলছি সেটা শোন আগে। শামীমা মোহনাকে ভালো করে পরখ করে নেয়। মোহনাকে কিরকম অস্থির লাগছে। শামীমার অনুমতি না নিয়েই মোহনা বলতে শুরু করে, আসলে ফেসবুকে মায়াবী রাজকন্যা নামে আমার একটা ফেক আইডি আছে। সেই আইডি দিয়ে আমি ললিতের সাথে কথা বলতাম। কথা বলতে বলতে ধীরে ধীরে ওর উপর একটা আসক্তি তৈরি হয়। তাই ওকে বলি ওর সাথে দেখা করব। দিনের বেলা তো ভার্সিটি, টিউশনি এইসবই চলে যায়। তাই আমি ওকে বললাম রাতে দেখা করতে। তুই তো জানিস আমার বাবা মা কেমন, কোনোদিনও আমার রাতে বাড়ি থেকে বের হতে দিত না। তাই আমি ফন্দি করে তোদের সবাইকে নিয়ে পিকনিক করতে চলে যাই। আমার পরিকল্পনা ছিল ললিতের সাথে কথা বলবো, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আর। মোহনা কথা শেষ করতে পারল না। তার আগে শামীমা তার গালে জোরে একটা থাপ্পড় মারল। মোহনার রাগী চোখে শামীমার দিকে তাকায়। কেন করলে এমন তুই? আজ তোর জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমার মা বোন সবাই আমাকে ভুল বুঝতেছে। প্রতিটা মুহূর্তে মানসিক বিপর্যস্ত হয়ে পড়তেছি আমি। তুই আমাকে কোন জাহান্নামের দিকে ঠেলে দিলি? আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি ললিতের সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানলাম ছেলেটা সত্যিই ভালো না। আমি কি করব বল? তুই একটা কাজ কর, ডিভোর্স দিয়ে দে ললিতকে। শামীমা মোহনার কথা শুনে কিছুটা অস্বস্তিতে পড়ে। মোহনার থেকে কিছুটা দূরে এসে বলে, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, যেভাবেই হোক না আমাদের বিয়েটা হয়েছে। ওনার স্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার সঠিক পথ দেখানো। আমি চেষ্টা করে যাব, দেখা যাক কি হয়। আমি এত সহজে ধৈর্য হারালে তো চলবে না। আমি শুনলাম ললিত তোর বোনের বয়ফ্রেন্ড। তোরা তো এখন একই বাড়িতে আছিস। আমার খুব ভয় লাগছে যেন কোনো অঘটন না ঘটে যায়। মোহনার কথায় শামীমার মনেও একটা আশঙ্কার জন্ম হয়। মোহনা তো কথাটা ভুল বলেনি। এই বিষয়ে শামীমাকে অবশ্যই সচেতন থাকতে হবে। ললিতের ঘুম ভাঙতেই নিজের চোখের সামনে সুমিকে দেখতে পায়। সুমিকে দেখে ললিত কিছুটা বিরক্ত হলেও মুখে মিথ্যা হাসি দেয়। সুমি ললিতের মাথায় হাত দিয়ে বলে, তুমি ঠিক আছো তো ললিত? আমি জানি তুমি বাধ্য হয়ে আমার আবুকে বিয়ে করেছো। তুমি শুধু আমাকেই ভালোবাসো, তাই না? হ্যাঁ জানো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার মনে হয় ওইসব তোমার আপুর চক্রান্ত। সেই তোমার থেকে আমাকে কেড়ে নেওয়ার জন্য এমন করেছে। ও তাই মনে হয়। আপু ছোটবেলা থেকে আমাকে হিংসে করে। আমার মতো সুন্দরী নয় তো, তাই আমাকে দেখে চলে। তুমি তো একটা মেকআপ সুন্দরী, মেকআপ না করলে ভূতের মতো লাগে। সেই তুলনায় তোমার আপু তোমার থেকে অনেক সুন্দরী, যাকে বলে ন্যাচারাল বিউটি। কিছু বললে ললিত? না, কিছু না। আচ্ছা, তোমার আপু কোথায়? কোথায় আবার যাবে? ভার্সিটিতে গেছে। তোমার কলেজ নেই? আছে তো। আমি আজ কলেজে যাইনি। তোমাকে এরকম অসুস্থ ফেলে রেখে আপু ভার্সিটিতে যেতে পারে, কিন্তু আমি কলেজে যাব না। ভালো,
আমারও আজ ভার্সিটিতে যাওয়া হলো না, কাল চলে যাব। তুমি আমার জন্য কিছু নিয়ে আসতে পারবে? তুমি কি খাবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমি এই বাড়ির নতুন জামাই, আমার জন্য ভালো ভালো খাবার আনো, পোলাও, কোরমা, কাবাব, এসব কিছু আনো। আমি এগুলো কোথায় পাবো? আমি তো এসব রান্না করতে পারি না। তোমার আম্মুকে বলো রান্না করতে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি। সুমি দৌড়ে রান্নাঘরে চলে আসে। শাহনাজ পারভিন রান্নাবান্নায় ব্যস্ত ছিল। সুমি এসে তাকে জিজ্ঞেস করে, কি রান্না করছো আম্মু? এই তো বেগুন ভাজি দিয়ে ভাত করব, সাথে মসুর ডাল। ঘরে যে নতুন জামাই এসেছে তাকে এসব খাওয়াবে? ওই ছেলেটার জন্য তো আমি এক গ্লাস পানিও দিতে চাই না। সকাল সকাল মদ খেয়ে এসেছে, গোটা এলাকায় কথাটা রটে গেছে। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতেও পারছি না, তার জন্য ভালো মন্দ রান্না করব, এটা ভাবলি কি করে? যা হয়েছে তা দিয়ে খেলে খাবে, না খেলে নাই। আমার কোনো ঠেকা পড়েনি জামাই আদর করে খাওয়ানোর। সুমির কথা শুনে শাহনাজ পারভিন তেলে বেগুনে জ্বলে ওঠেন। সুমি রেগে গিয়ে তর্ক করতে শুরু করে। এক পর্যায়ে শাহনাজ পারভিন রাগ করে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। সুমি রেগে গিয়ে রান্নাঘরের সব জিনিস ফেলে দিতে থাকে। আয়েশা বেগম রান্নাঘরে ছুটে এসে এমন অবস্থা দেখে রাগারাগি করতে করতে বলেন, আয়েশা বেগম বলে, এইসব কি করছিস সুমি? বৌমা কই তুমি? তোমার মেয়ের কাণ্ড দেখা যাও। সুমিকে আটকাতে গেলে সে আয়েশা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, এই বুড়ি, একদম বাড়াবাড়ি করবি না। বসে বসে খেয়ে যে আমার বাবার টাকা ধ্বংস করছিস, তার উপর আমাকে তেজ দেখাচ্ছিস। বেশি বাড়াবাড়ি করলে খাট ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কথা বলা শেষ হতেই সুমির গালে ঠাস করে একটা থাপ্পড় এসে পড়ে। শক্ত হাতের থাপ্পড়ে সুমি দূরে গিয়ে ছিটকে পড়ে। শামীমার রাগে টকবক করতে করতে সুমির দিকে তাকিয়ে আছে। সুমি উঠে এসে শামীমাকে বলে, তোর এত বড় সাহস, তুই দাদিকে এইভাবে বলছিস? এত সাহস তুই কোথায় পেলি? ভুলে গেলি এই দাদি তোকে কোলে পিঠে করে মানুষ করেছে। আজ শুধু আব্বুকে একবার আসতে দে, তারপর দেখ আমি কি করি। তুই যদি আব্বুকে কিছু বলিস তাহলে আমি কিন্তু। কি করবি তুই? ললিতকে নিয়ে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। সুমি। সুমি আর কোনো কিছু না বলে চলে যায়। শামীমা আয়েশা বেগমকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে বলে, পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন তিনি। শামীমা তার কোমরে মালিশ করে দিতে দিতে বলে, তুমি ঠিক আছো তো দাদি? বেশি ব্যথা লাগেনি তো? আয়েশা বেগম চোখ থেকে অশ্রু মুছতে মুছতে বলেন, আল্লাহর রহমতে তোর মতো একটা নাতনি পেয়েছি, আমি কিভাবে খারাপ থাকব? শামীমা বিনিময়ে মৃদু হেসে তার মোলায়েম হাত দিয়ে দাদির কোমরে মালিশ করতে থাকে। শাহনাজ পারভিন এবং আলতাফ উদ্দিন অনেকক্ষণ থেকে বসে আছেন। শামীমা তাদের বসে থাকতে বলে কোথায় যে চলে গেল, তারপর থেকে আর আসছে না। কিছুক্ষণ পর শামীমা মোহনাকে নিয়ে তাদের সামনে আসে। মোহনাকে দেখে শাহনাজ পারভিনের ভ্রু কুঁচকে যায়। মেয়েটাকে এমনিতেই তার ভালো লাগে না। মোহনা বলতে শুরু করে, ললিত যেদিন আমার সাথে দেখা করতে এসেছিল, এখানে শামীমার কোনো দোষ নেই আঙ্কেল আন্টির, আমার জন্যই সব হয়েছে। আপনারা প্লিজ শামীমাকে আর দোষ দেবেন না। দেখেছো তো, তোমাকে আগেই বলেছিলাম আমাদের মেয়ে এরকম কাজ করতেই পারে না। তোমার মেয়ে কি করেছে না করেছে সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো এটা যে ওর জন্যই সমাজের সবাই আমাদের নিয়ে খারাপ কথা বলছে। আমার ওকে আর সহ্য হচ্ছে না। আম্মু, এসব কি বলতেছো তুমি? যা বলছি একদম ঠিক বলছি। আমি আগে জানতাম তুই এরকম কোনো কাজ করতে পারিস না। দোষটা আসলে তোর নয়, তোর ভাগ্যের। কিন্তু আমি কি করব বল? সমাজের লোকের এত মন্দ কথা যে আমার সহ্য হচ্ছে না, তাই তোর সাথে খারাপ ব্যবহার করছি। আগে যখন সবাই আমাকে শামীমার মা বলতো, তখন গর্বে আমার বুক ফুলে যেত, আর এখন মাথা নিচু হয়ে যায়। সমাজের লোক যে এত কিছু বুঝবে না, তারা শুধু সমালোচনা করে যাবে। কথাটা বলে চোখের জল মুছতে মুছতে শাহনাজ পারভিন চলে যান। আলতাফ উদ্দিন এসে শামীমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, কোনো চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর আম্মুকে একটু সময় দে। শামীমা মুখে একটা মিথ্যে হাসি আনে, কারণ সে তার মাকে চেনে। একবার যখন সে রাগ করেছে,
তখন এত সহজে সেই রাগ ভাঙানো সম্ভব নয়। মোহনাকে বাইরে একটু এগিয়ে দিয়ে এসে শামীমা নিজের রুমে প্রবেশ করে। শামীমার রুমে আসতেই ললিত তার দিকে একটি পেপার এগিয়ে দিয়ে বলে, নাও এই পেপারে সাইন করে দাও। কিসের পেপার এটা? ডিভোর্স পেপার। কি এটাই ভাবছো তো? তাহলে ভুল ভাবছো। আমার কোনো ইচ্ছা নেই তোমাকে ডিভোর্স দেওয়ার। আমি শুনলাম তোমার বাবা তার সম্পত্তির একটা অংশ তোমার নামে লিখে দিয়েছে। এটা হলো সম্পত্তির পেপার। তুমি তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দাও। আপনি কি করে ভাবলেন যে আপনার মতো মানুষের হাতে আমি? শামীমা কথা বলা শেষ করার আগেই ললিত শামীমার গলা টিপে ধরে। শামীমা অনেক চেষ্টা করে ললিতকে সরানোর। ললিত একসময় শামীমাকে ছেড়ে দেয়। তুই আমার কথা যখন শুনবি না তখন আমাকে অন্য পথ দেখতে হবে। তোর বোনকে কাজে লাগিয়ে আমি কি করি শুধু দেখ একবার। আমি আপনাকে আর কোনো কিছু করার সুযোগ দিব না। আমাকে আপনি চেনেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাকে তালাক দিব। আমি চেয়েছিলাম আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবো, কিন্তু এখন উপলব্ধি করতে পারছি আপনি নিজে একটা শয়তান, আর শয়তানকে কোনোদিনই ভালো করা যায় না। তাই কর, আমি ডিভোর্স দিয়ে দে। তারপর আমি তোর বোনকে পালিয়ে নিয়ে গিয়ে যাব। তুই তো জানিস তোর বোনের উপর আমার কোনো ইন্টারেস্ট নাই। বড় জোর 2 দিন সংসার করব তারপর। আমি এসব কিছুই হতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। সুমি বসে বসে মেকআপ করছিল। হুট করে ললিত পেছন থেকে এসে সুমিকে ডাকে। সুমি পিছন ফিরে তাকিয়ে মৃদু হেসে বলে, ললিত, তুমি এসেছো? আমাকে তো আসতেই হতো সুমি। তুমি জানো শামীমা যা বলেছে সব মিথ্যা। তুমি তো জানো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে কোনো দিন চোখ তুলেও তাকাইনি। আর ওই শামীমা আমার নামেই কিসব বলছে। তুমি কিন্তু ওই মেয়েটাকে একদম বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করতেও চাই না। আমি শুধু তোমায় বিশ্বাস করি। তুমি আমার আপুকে ডিভোর্স দিয়ে আমায় বিয়ে করে নাও। আমি যে আপুর পাশে তোমাকে মেনে নিতে পারছি না। আমি তো তাই বলছি, কিন্তু আমার যে তোমার একটা সাহায্য প্রয়োজন। তুমি সাহায্য করলে আমি শামীমাকে তালাক দিয়ে তোমায় বিয়ে করতে পারবো। বলো আমায় কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। এই ব্যাপারে তোমার বাবার একটা স্বাক্ষর নিয়ে আসতে হবে। পারবে তো? এটা কিসের কাগজ? তুমি এত প্রশ্ন করো কেন? আমার উপর তোমার একটু বিশ্বাস নেই নাকি? আমাকে তুমি একটুও ভালোবাসো না? আমি তোমায় বিশ্বাস করি ললিত। আমি তোমার কথা মতোই কাজ করব। সুমির কথা শুনে ললিত শয়তানি একটা হাসি হাসে আর মনে মনে বলতে থাকে, কত বোকা তুমি সুমি। তোমাকে কাজে লাগিয়ে যে আমি নিজের স্বার্থ সিদ্ধি করছি তুমি কোনো দিন সেটা বুঝতেও পারবে না। এবার দেখো আপু, আমি চ্যালেঞ্জে জিতে যাব। তোকে বলেছিলাম না ললিত আমার কাছে ফিরবে? দেখ তাই হলো। ললিত আমার কাছে ফিরলো। তুই আমার কাছে হেরে গেলি। শামীমা বই পড়ছিল। আচমকা বইয়ের ভাঁজে রাখা একটা চিঠি তার চোখে পড়ে। চিঠিটা দেখে শামীমার চোখ অশ্রুতে ভরে যায়। মনে পড়ে যায় সেই সাকিবের কথা। সাকিব শামীমার চাচাতো ভাই। দুইজনে ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠেছে। সাকিব শামীমার থেকে মাত্র 4 মাসের বড়। দুইজনে সেই ছোটবেলা থেকে কত ভাব। সাকিব ছোট থেকেই শামীমাকে কত আগলে রাখত। ছোটবেলায় কত বড় বউ খেলতো তারা। সাকিব তো সেই সময় বলতো, শামীমা তুই বড় হলে আমি কিন্তু সত্যি তোকে বিয়ে করব। এইসব কথা শামীমার শৈশব মনে তখন সেই রকম প্রভাব বিস্তার করেনি। সাকিবও হয়তো মজার ছলেই কথাগুলো বলেছিল। সাকিবের কথা আর ভাবতে চায় না শামীমা। আজ থেকে ঠিক 10 বছর আগে তার বড় চাচা সপরিবারে বিদেশে চলে গেছে। সাকিব যাওয়ার আগে শামীমার হাতে এই চিঠি দিয়ে গিয়েছিল, যেখানে লেখা ছিল, আমার জন্য অপেক্ষা করিস। আমি ফিরে এসে আমার ছোটবেলায় দেওয়া কথা অবশ্যই পূরণ করব। ব্যাস এইটুকু কথাতেই শামীমার কিশোরী মনে অন্যরকম একটা অনুভূতি জাগিয়ে তোলে। এতদিন ধরে শামীমা সাকিবের অপেক্ষাতেই ছিল। আয়েশা তো কতবার শামীমাকে বুঝিয়েছে যে তোর চাচারা সবাই বিদেশে গেছে থেকে কেউ আর আমাদের সাথে যোগাযোগ করেনি, ওরা আর ফিরবে না। কিন্তু শামীমা সেসব কথা শোনেনি। এতদিন তাও যা একটু আশা মনে পুষে রেখেছিল, সাকিব একদিন নিশ্চয়ই তার কাছে ফিরে আসবে। আজ আর সেই আশা নেই শামীমার। সাকিব ফিরে আসলেও বা কি হবে? শামীমা তো এখন বিবাহিত। মুহূর্তে সাকিবের চিন্তা মাথা থেকে বাদ দেয় শামীমা। আর যাই হোক,
একজন বিবাহিত নারী হয়ে এইভাবে পরপুরুষের কথা ভেবে পাপ করতে চায় না সে। তাই চোখের জল মুছে বইটা সযত্নে তুলে রাখে, দীর্ঘশ্বাস ফেলে বলে, এই বইটার মতো তোমাকেও তুলে রাখলাম দূরে সাকিব ভাইয়া। আমাদের এক হওয়া হয়তো ভাগ্যে ছিল না। আল্লাহর কাছে চাইবো তিনি যেন তোমাকে সুখী রাখেন। সুখ শব্দটা আমার জন্য নয়। এই পৃথিবীতে সবাই সুখী হতে পারবে, কিন্তু আমি কোনোদিনই সুখ নামক জিনিসে স্পর্শ করতে পারবো না। জানি না সুখের সাথে আমার কিসের শত্রুতা, কেন আমার থেকে দূরে থাকে সুখ। দেয়ালে আঘাত করে এই কথাগুলোই বলছিল সুঠামদেহী উজ্জ্বল শ্যামলা রঙের এক যুবক। তার এই কথাটা শুনে অনেকেই হয়তো হেসে ফেলবে, কারণ কি নেই এই যুবকের? বুর্জ খলিফার একটি ফ্ল্যাটে তার বসবাস। দুবাইয়ে তার নামে কত সম্পত্তি আছে। নিজের চেষ্টায় আজ সে একজন বাংলাদেশি হয়েও দুবাইয়ের একজন নামী ব্যবসায়ী হিসাবে খ্যাতি লাভ করেছে। অর্থ সম্পদের কোনো অভাব নেই তার। অর্থই যে সুখের মূল উপাদান নয়, সেটা সাকিবকে দেখে খুব সহজেই বোঝা যায়। সাকিব নিজের ভাবনায় বিভোর ছিল। তখন একজন কালো স্যুট পরা ব্যক্তি এসে তাকে বলে, স্যার, গাড়ি রেডি আছে। আজ তো আপনার অনাথ আশ্রমে যাওয়ার কথা ছিল। নিজের অ্যাসিস্ট্যান্টের কথায় সাকিব নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে, মুখে গাম্ভীর্য বজায় রেখে বলে, অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য উপহার সংগ্রহে প্রস্তুত তো সালমান? জি স্যার। সাকিব আর কোনো কথা না বলে দ্রুত পায়ে হেঁটে বাইরে চলে আসে। তারপর নিজের গাড়িতে উঠে অনাথ আশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়। এইখানে নিজের মৃত বাবা মার নামে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছে সাকিব। অনাথ আশ্রমে পৌঁছে গাড়ি থেকে নামে সাকিব। সাকিবের আসার কথা শুনে অনাথ আশ্রমের সব বাচ্চারা ছুটে আসে। তাদের কাছে যে সাকিব ফেরেশতার মতো। অনাথ আশ্রমের পরিচালক আলাউদ্দিন আল মামুনও আসেন তাদের সাথে। সাকিব তার সাথে সালাম বিনিময় করে বলে, সবকিছু ভালোভাবে চলছে তো? জি, আল্লাহর রহমতে সব ঠিকঠাকই আছে। মসজিদ তৈরির কাজ কত দূর? প্রায় হয়ে এসেছে। সালমান, তুমি বাচ্চাদের উপরগুলো দাও। চাচা, আজ যেই জন্য আসা, আমি আগামী কিছুদিন দুবাইয়ে থাকবো না। আমার অনুপস্থিতিতে আপনাকে কিন্তু সবকিছু সামলাতে হবে। তুমি কোথায় যাবে সাকিব? সেখানে যাব যেখান থেকে আমি এসেছিলাম, আমার জন্মভূমি, আমার দেশ, যেখানে আমার পরিবারের সবাই আছে। আমি যে একজনকে কথা দিয়ে এসেছি, তার কাছে তো আমাকে ফিরতেই হবে। সাকিব তার বাবা মার সাথে দুবাই আসার কিছুদিনের মধ্যেই একটি সড়ক দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। সাকিবও সেই সময় কোমায় চলে যায়। তার জ্ঞান ফিরতেই 1 বছর লেগে যায়। তখন দুবাইয়ের একজন শেখ সাকিবকে দত্তক নেয়। এইভাবেই চলে যায় সাকিবের জীবন। এখানকার কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে আর দেশে ফেরা হয়নি। আজ অনেক দিন পর আবার সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ফেরার। শামীমাকে যে এখনো ভুলতে পারেনি সাকিব। সুমি মিটিমিটি হাসছিল। সে সফল হয়েছে। তার বাবা নিজের কাজে ব্যস্ত ছিল। সেই সময় কলেজের কাগজ বলে স্বাক্ষর করিয়ে নেয়। পেপারটা নিয়ে ললিতের কাছে গিয়ে সুমি বলে, আমি তোমার কথা মতো সব করেছি। এই দেখো, পেপারে স্বাক্ষর করিয়ে এনেছি। এই পেপার আমি তোমাকে দিতে পারি, কিন্তু তার আগে তোমায় আমাকে বিয়ে করতে হবে। আমি তোমাকে বিয়ে করব, তার আগে আমায় তো শামীমাকে ডিভোর্স দিতে হবে। এর জন্য তো সময়ের প্রয়োজন। তুমি কি আমায় বিশ্বাস করো না? আমি সত্যি তোমায় ভালোবাসি সুমি। আপাতত পেপারটা আমাকে দাও। আমি সত্যি বলছি, আমি তোমায় বিয়ে করব। আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে বিয়ে না করা পর্যন্ত তুমি এই পেপার হাতে পাবে না। ললিত ভাবল সুমির কাছ থেকে পেপারটা কেড়ে নেবে। তখন ওই সুমি বলে, ভুলভাল কিছু করার চেষ্টাও করবে না। এটা আসল না নকল পেপার। আসল পেপারটা আমি লুকিয়ে রেখেছি। তাই ভালো হবে যদি তুমি আমার সব কথা শোনো। ললিতের কাছে আর কোনো উপায় থাকে না। ললিতকে সুমির সিদ্ধান্ত মেনে নিতেই হয়। মাগরিবের নামাজ আদায় করে সবেমাত্র উঠেছিল শামীমা। ললিত তখন এসে শামীমাকে বলে, চলো আমরা কোথাও ঘুরতে যাব। শামীমা ললিতের কথা শুনে চমকে যায়। ললিতের হঠাৎই পরিবর্তন শামীমা মেনে নিতে পারছিল না। শামীমা ললিতকে কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। ললিত পেছন থেকে গিয়ে শামীমার হাত টেনে ধরে। শামীমা নিজেকে ছাড়িয়ে নেওয়ার
ব্যর্থ চেষ্টা করে। ললিত জোরপূর্বক শামীমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শামীমা প্রথমে ললিতকে আটকানোর চেষ্টা করলেও পরে নিজে থেকেই ললিতের সাথে যেতে রাজি হয়, কারণ তার খুব জানতে ইচ্ছে করছিল ললিত তাকে কোথায় নিয়ে যায়। ললিত শামীমাকে তার নিয়ে চলে যায় নিজের বাড়িতে। শামীমাকে আসতে দেখে ললিতের মা লুৎফা মুখ পাকিয়ে বলেন, এই মেয়েটাকে কেন নিয়ে এলি এই বাড়িতে? এক্ষুনি নিয়ে যাও গে। আম্মু, তুমি এত অধৈর্য হয়ে যেও না। আমি মেয়েটাকে এমনি আনিনি, তোমাকে ওকে সামলাতে হবে। তোর কথা আমি বুঝতে পারছি না। এমন তো এভাবে হঠাৎ করে বিয়ে করে নিলি, এখন আবার বলছিস তোর বউকে সামলাতে। আমি যা করছি ভালোর জন্যই করছি, আমার কথাটা শোনো তো। এই মেয়েকে আজ সারাদিন আটকে রাখতে হবে, বলো পারবে? ললিতের কথা শুনে শামীমা বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে ললিতের সাথে এইখানে এসে। ব্যাপারটা বুঝতে পেরে শামীমা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ললিত শামীমার হাত টেনে ধরে বলে, তোমার আর পালানোর কোনো পথ নেই, তোমাকে এখন এখানেই থাকতে হবে শামীমা। আমাকে আটকে রাখার মতো ভুল করবেন না। আমি বুঝতে পারছি আপনার মন খারাপ, কিছু ঘুরছে। আপনি জীবনে অনেক পাপ, অনেক ভুল করেছেন, আর ভুল করবেন না। আপনাকে আমি বলছি এখনো সময় আছে, দিনের পথে ফিরে আসুন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি কোনো উপদেশ শুনতে চাই না, তাড়াতাড়ি এখানে সই করে দে। কি এটা? আমি তোকে কৈফিয়ত দেওয়ার জন্য এখানে বসে নেই, ভালোই ভালোই সই কর, না হলে। শামীমা ললিতের হাত থেকে পেপারটা নিয়ে দেখে এটা দ্বিতীয় বিয়ের অনুমতিপত্র। শামীমা ললিতকে জিজ্ঞেস করে, কাকে বিয়ে করতে চান আপনি? সেটা তোকে জানতে হবে না, তোকে সই করতে বলেছি, তুই সই কর। আমি চ্যালেঞ্জে জিততে চলেছি। সেই সাথে ললিতও তার কাছে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইছে। তাই শামীমা খুব সহজেই বুঝে যায় ললিত সুমিকে বিয়ে করতে চলেছে। ব্যাপারটা বুঝতে পেরে শামীমা সোজাসুজি বলে দেয়, আমি সই করব না। কি করবেন করুন। ললিতের মাথা গরম হয়ে যায়। ললিত তখন বড় একটা লাঠি এনে শামীমাকে মারতে শুরু করে। লুৎফা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু নিজের ছেলেকে আটকানোর কোনো প্রয়োজনই তিনি মনে করেন না। ললিত শামীমাকে বেধড়ক মারতে থাকে। শামীমা আল্লাহকে ডাকছিল আর এই যন্ত্রণা থেকে মুক্তি চাইছিল। এক সময় ক্লান্ত হয়ে ললিত থেমে যায়। শামীমা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। শামীমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে সামান্য নড়তেও পারছিল না। শামীমার এই অবস্থা দেখে ললিতের মনে একটুকুও দয়া হয় না। ললিত শামীমার হাত ধরে জোর করে টিপসই নিয়ে নেয়। শামীমা নির্বাক হয়ে তাকিয়ে থাকে। সামান্য কথা বলার শক্তিটুকুও শামীমার ছিল না। ললিত লুৎফাকে বলে, আম্মু, এই মেয়েটাকে আমার রুমে গিয়ে দেখো যাতে পালিয়ে যেতে না পারে। লুৎফা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সুমি খুব সুন্দর করে সাজছিল, আজ যে ললিত তাকে বিয়ে করার কথা দিয়েছে। সুমিকে এইভাবে সাজতে দেখে শাহনাজ পারভিন বলেন, কিরে এভাবে সাজছিস কেন? আজ কি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছিস? শোন, এখন কিন্তু অনেক রাত হয়েছে। এত রাতে বাড়ির বাহিরে যাওয়া কিন্তু তোর আব্বুর পছন্দ করেন না। আব্বুর যত অভিযোগ তো আমাকে দিয়েছে। আপু যখন রাতে বাইরে গিয়েছিল তখন তো কিছু বলেনি। কারো গলার আওয়াজ শুনে সুমি পিছন ফিরে তাকায়। তার বড় ভাই শাহাদাত এসছে। এমনিতে তো সে হোস্টেলে থাকে, তবে মাঝে মাঝে বাড়িতে আসে। শাহাদাত এসে শাহনাজ পারভিনকে বলে, আম্মু, শামীমা কোথায়? ওকে ওর রুমে দেখছি না তো, ওকে না পেয়ে এখানে এলাম। এখন তো দেখলাম নিজের স্বামীর সাথে কোথাও যাচ্ছে, এখনো ফেরেননি। তার মানে তোমরা কিভাবে শামীমাকে ওই খারাপ ছেলেদের সাথে যেতে দিলে? ও যদি শামীমার কোনো ক্ষতি করে? তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস সুমি, ভুলে যাবি না আমি তোর বড় ভাই। সুমি বলে, তুই চুপ কর ভাইয়া, আপুকে এত ভালো মানুষ ভাবিস না। আপুই ললিতকে ফাঁসিয়েছে, ললিত আপুকে নয়। কথাটা বলে শাহাদাত বেরিয়ে পড়ে শামীমাকে খুঁজতে। বোনটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে শাহাদাত। বোনকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে সে নারাজ। সুমির ফোনে তখন ললিতের মেসেজ আসে। মেসেজটা পড়ে সুমির মুখে হাসির দেখা মেলে। সুমি শাহনাজ পারভিনকে বলে, আম্মু, অনেক রাত হয়ে গেছে, আব্বু খেতে আসবে, তাছাড়া ভাইয়াও তো খাবে।
তুমি যাও, রান্না করো। ঠিকই তো, আমি সব ভুলে গেছিলাম। আজকাল এত টেনশনে থাকি যে কিছুই মনে থাকে না। আমি যাচ্ছি। শাহনাজ পারভীন চলে যাওয়ার কিছুক্ষণ পর সুমি সুযোগ বুঝে বেরিয়ে আসে। নিজের বন্ধুদের সাথে কাজী অফিসের সামনে অপেক্ষা করছিল ললিত। সুমিকে আসতে দেখেই ললিত তার বন্ধু আমানকে বলে, সব ঠিকঠাক তো? সব একদম পারফেক্ট আছে। আমায় কেমন লাগছে? ভালোই, বউ সাজলে আরো ভালো লাগবে। সবকিছু আমি রেডি করেই রেখেছি, তুমি যাও গিয়ে বউ সেজে এসো। সুমি তাই করে, চটজলদি চলে যায় বউ সাজতে। সুমি বউ সেজে আসার পর ললিত তাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেয়। শামীমা এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে। ললিত খুব বাজেভাবে মেরেছে তাকে। এমতো অবস্থায় শামীমার জন্য আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সুমি। না জানি ললিত তার বোনকে কি করবে। শামীমা এইসব নিয়েই ভাবছিল। তখন ললিতের হাত ধরে সুমি তার কাছে এসে বলে, আমি এসে গেছি আপু, তোর সতীন। হঠাৎ এইরকম কিছু ঘটে যাবে শামীমা সেটা কল্পনাও করতে পারেনি। ললিতের প্রতি ঘৃণায় তার শরীর রিড়ি করছিল। যন্ত্রণায় ঝিম হয়ে যাওয়া কণ্ঠে হঠাৎই যেন সে অদ্ভুত শক্তি পায়। শামীমা বেশ জোরালোভাবেই বলে, এটা কি করলি তুই সুমি? জানিস না ইসলামে এক বোন বেঁচে থাকতে আর এক বোনকে বিয়ে করা সম্পূর্ণ হারাম? তুই কিভাবে এরকম হারাম কাজ করলি? আল্লাহ কিন্তু এর জন্য তোকে অবশ্যই শাস্তি দেবে। আর ললিত, আপনি এটা কি করলেন? আমার বোনকে বিয়ে করে নিলেন। আমার আর বিন্দুমাত্র ইচ্ছে নেই এই বাড়িতে থাকার। আমি আপনাকে তালাক দিতে চাই। আর সুমি, তোকেও বলি, সাবধান হয়ে যা। জীবনে অনেক ভুল, অনেক পাপ করেছিস, আর পাপ করিস না। আল্লাহ দেওয়ার শাস্তি কিন্তু খুবই কঠিন। পাপ আমি না, তুই করেছিস। তুই আমার থেকে আমার ভালোবাসা, আমার ললিতকে কেড়ে নিয়েছিস। আমি আমার হক আদায় করে নিয়েছি শুধু। এখন তুই যা এই বাড়ি থেকে। লজ্জা থাকলে আর কখনো ললিতের জীবনে ফেরার চেষ্টা করবি না। যত যাই হোক, তোরা দুজন একটা হারাম কাজ করেছিস। আল্লাহর বিচার একদিন ঠিক করবে, দেখিস। আর একটা কথা শুধু বলবো, আল্লাহ তোদের হৃদয়ের দিক। বিশেষ করে তোকে নিয়ে আমি খুবই চিন্তিত। ভুল মানুষকে ভালোবেসে তুই এত পাপ করে ফেললি, না জানি এর শাস্তি কত ভয়াবহ হবে। জলদি ডিভোর্স দেয়, আমার জীবন থেকে দূর হও। আপনার সাথে যখন আমার বোনের বিয়ে হয়ে গেছে, তখন আমার কোনো রুচি নেই এই সম্পর্ক টিকিয়ে রাখার। আমি সই করে দিচ্ছি। শামীমা কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপারে সই করে দেয়। ললিত ডিভোর্স পেপারটা হাতে তুলে নেয়। সুমি শামীমাকে বিছানা থেকে জোর করে টেনে তুলে তারপর ধাক্কা মেরে বাড়ির বাইরে ফেলে দেয়। এমনিতেই লাঠির আঘাতে শামীমার শরীরের অবস্থা ভালো ছিল না। তার উপরে ঘটনার পর মানসিক আর শারীরিকভাবে আরও ভেঙে পড়ে শামীমা। শুধু আল্লাহর কাছে একটু শক্তি চাইছিল, যাতে নিজের পায়ে হেঁটে বাড়িতে উঠে পড়ে। লাঠির আঘাতে শামীমার পা দিয়ে রক্ত বের হয়েছিল। পায়ে এখনও যথেষ্ট ব্যথা। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। শামীমা অনেক কষ্টে একটি রিকশাতে করে বাড়িতে ফিরে আসে। হাতে কোনো টাকা ছিল না, তাই নিজের কানে সোনার দুলটাই সে খুলে দিতে চায় রিকশাওয়ালাকে। রিকশাওয়ালার লোকটার এই মেয়েটার প্রতি বেশ মায়া হয়। কতটা অসহায় হলে একটা মেয়ে এমন করতে পারে। তাই লোকটি শামীমাকে আটকে বলে, আমারও তোমার বয়সে একটা মেয়ে আছে। আমি বুঝি মেয়েদের কত কষ্ট। তোমাকে দেখেই বুঝেছি তোমার অবস্থা কতটা বিধ্বস্ত। এমত অবস্থায় তোমার থেকে এই দুলটা আমি নিতে পারবো না। যাও তুমি, আমার লাগবে না কিছু। কৃতজ্ঞতায় শামীমার চোখে পানি চলে আসে। এই পৃথিবীতে এত এত অমানুষের ভিড়ে এমন অনেক ভালো মানুষও রয়েছে। তাদেরও দেখা মেলে এই শহরের আনাচে কানাচে। শামীমা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে আসে নিজের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে কি করবে, কি বলবে, শামীমা সেটা জানে না। শাহনাজ পারভীন, আলতাবউদ্দিন, শাহাদাত সবাই চিন্তার প্রহর গুনছে। বাড়ির দুটো মেয়ে নিখোঁজ, এটা চিন্তারই বিষয়। অনেক খুঁজেও শামীমাকে পায়নি শাহাদাত। আবার এখন সুমিরও খোঁজ নেই। দুশ্চিন্তাগ্রস্ত বাড়ির প্রত্যেকটা মানুষ। আয়েশা বেগমও নাতনিদের জন্য দুশ্চিন্তা করছেন। এর মাঝে কলিং বেলের শব্দ যেন
তাদের দুইজনের মনে অদ্ভুত এক শান্তি এনে দেয়। শাহনাজ পারভীন হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে দরজা খুলে দেন। চোখের সামনে শামীমাকে বিধ্বস্ত অবস্থায় দেখে তার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ে। যতই হোক মায়ের মন, মেয়ের ওপর যতই রাগ দেখাক না কেন, তিনি তো শামীমাকে খুব ভালোবাসেন। শামীমাকে আম্মু বলে জড়িয়ে ধরতেই শাহনাজ পারভীনের শক্ত হৃদয় মুহূর্তেই কোলে পানি হয়ে যায়। তিনি শামীমাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে শামীমা? তোর এই অবস্থা কিভাবে হলো? শামীমা কোনো জবাব দিতে পারে না, আর ধকল নেওয়ার মতো শক্তি তার শরীরে যে ছিল না। মায়ের কোলে সকল ক্লান্তি বিসর্জন দিয়ে অজ্ঞান হয়ে পড়ে শামীমা। শাহনাজ পারভীন মেয়ের এইরকম অবস্থা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকারের শব্দে বাকি সবাই ছুটে আসে। শামীমাকে এই অবস্থায় দেখে বাকি সবার অবস্থাও একই রকম হয়। শাহাদাত বোনের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে আমার বোনটার? কে করেছে ওরে এই অবস্থা? যেই করেছে তাকে আমি ছাড়বো না, জ্যান্ত কবর দেব। শামীমা যখন জ্ঞান ফেরে সে তার চোখের সামনে শাহনাজ পারভীনকে দেখতে পায়। শাহনাজ পারভীনও যেন শামীমার জ্ঞান ফেরার অপেক্ষাতেই ছিলেন। কি হয়েছে তোর সাথে? সব আমায় বল। শামীমা তখন পুরো ঘটনাটা তার মাকে জানায়। সব শুনে শাহনাজ পারভীনের শরীরে যেন আগুন জ্বলে যায়। তিনি উত্তেজিত হয়ে বলেন, সুমি কি করে করতে পারলো এরকম একটা কাজ? আর ললিত ওই ছেলেটাকে তো আমি মেরেই ফেলবো। আমার মেয়েটার উপর এত নির্মম অত্যাচার করার সাহস কোথায় পেল সে? শাহনাজ পারভীনের চিৎকার শুনে আলতাফ উদ্দিন, শাহাদাত ওরাও চলে আসে। তারা যখন সব শোনে তখন তাদের রক্তও গরম হয়ে যায়। শাহাদাত পাশে থাকা একটি ফুলদানি ছুঁড়ে মেরে বলে, ললিত কুত্তার বাচ্চাটাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না। ললিত হাসছে, প্রাণ খুলে হাসছে, কারণ তার হাতে যে পেয়ে গেছে অতি কাঙ্ক্ষিত বস্তুটি। লোভে তার নেত্রযুগল জলজল করতে থাকে। ললিত এখন আলতাফ উদ্দিনের স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক। কথাটা ভেবে আত্মতৃপ্তিতে মুগ্ধ সে। সুমিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলে, তুমি খুব ভালো কাজ করেছো জানো। এবার আমরা যাব তোমাদের বাড়ি, আজ থেকে ওটা আমাদের সম্পত্তি। ললিতের বাবা মাও বেশ খুশি। তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। সেখানে আলতাফ উদ্দিন সেরকম ধনী না হলেও তার কাছে বেশ ভালোই সম্পত্তি রয়েছে। সেইগুলো যে এখন তাদের ছেলের, সেটা ভাবতেই ভালো লাগছে তাদের। ললিত সুমিকে নিয়ে চলে আসে তাদের বাড়িতে। আলতাফ উদ্দিন, শাহাদাত সবাই রাগে তেড়ে আসে ললিতের দিকে। শাহাদাত বিরোধীহীনভাবে মারতে থাকে ললিতকে। ললিতও পাল্টা আঘাত করে। ললিত একসময় কাগজ দেখিয়ে বলে, এই বাড়ির এখন থেকে আমার। শুধু তাই নয়, আলতাফ উদ্দিনের সব কিছুই আমার নামে। বাইরে হট্টগোল শুনে শামীমাও চলে আসে। ললিতের মুখে এইসব কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে যায়। সোজা এসে ললিতের গায়ে থাপ্পড় মারে শামীমা। ললিত আকস্মিক এই ঘটনায় রেগে যায়। শামীমাকে উদ্দেশ্য করে বলে, এত তেজ দেখিয়ে লাভ নেই, এই বাড়িটা এখন আমার। আমি চাইলে তোকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। কি করবি? আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। হঠাৎ কেউ এসে তার শক্ত বাহুতে আগলে ধরে শামীমাকে। শামীমা অপরিচিত লোকটির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। এই অপরিচিত লোকটিকে দেখে কেন জানি তার মনে হচ্ছে লোকটি তার অনেক দিনের চেনা কেউ। ললিত শামীমাকে ধাক্কা দিলে কেউ এসে তার শক্ত বাহুতে আগলে ধরে শামীমাকে। শামীমা অপরিচিত লোকটির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। শামীমা সাকিবকে চিনতে না পারলেও সাকিব ঠিকই চিনতে পারে শামীমাকে। সাকিব শামীমার এই অবস্থা দেখে বলে, ঠিক আছিস তো তুই? কার এত বড় দুঃসাহস? কে আমার শামীমাকে এভাবে ধাক্কা দিয়েছে? আমি ধাক্কা দিয়েছি? কি করবেন আর? কে আপনি? আমার বাড়িতে এসে আমার বিরুদ্ধে কথা বলছেন? আমাদের বাড়ি? এটা আপনার বাড়ি হয় কি করে? এটা তো আমার বাড়ি। আমার আব্বু সৈকত উদ্দিনের নামে ছিল এই বাড়ি। তার মৃত্যুর পর এখন এই বাড়ি আমার নামে। সাকিবের কথা শুনে শামীমা বুঝতে পারে এটা তার সাকিব ভাই। আলতাফ উদ্দিন বলে ওঠেন, সাকিব, তুই ফিরে এসেছিস? এতদিন কোথায় ছিলি?
তোদের কত খুঁজেছি আমরা, আর এক্ষণে কি বললি তুই? মৃত মানেটা কি? কি হয়েছে ভাই? আর সাকিব আলতাফউদ্দিনকে সালাম দিয়ে বলে, আমরা এখান থেকে যাওয়ার কিছু বছর পরে একটি দুর্ঘটনা আব্বু আর আম্মু মারা যায়, আমিও কোমায় চলে যাই। যখন জ্ঞান ফেরে তখন একজন শেখ আমার দায়িত্ব নেয়। তোমাদের সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু কিছু কারণে বাধাগ্রস্ত হই। সাকিবের কথা শুনে আয়েশা বেগম ছুটে আসে। সাকিবের মধ্যে নিজের বড় ছেলের প্রতিবিম্ব দেখতে পান তিনি। সাকিবকে জড়িয়ে ধরে বলেন, তুই এসেছিস সাকিব? জানিস শামীমা সবসময় বলতো তুই একদিন ফিরবি। আমরা সবাই তো আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু শামীমা আশা ছাড়েনি। আল্লাহর কাছে সবসময় চেয়েছে যাতে তুই ফিরে আসিস। আজ দেখ শামীমার ইচ্ছে পূরণ করছে আল্লাহ। আর দেখ তোর সাকিব ভাই ফিরে এসেছে। শামীমা দেখ তোর সাকিব ভাই ফিরে এসেছে। শামীমা এক পলকে তাকিয়ে থাকে সাকিবের দিকে। সেই কত বছর আগে তাকে দেখেছিল। এতদিন পর সাকিবকে দেখে তার খুশির কোনো সীমা থাকে না। এসব ড্রামা বন্ধ হোক, এটা আমার বাড়ি। এসব ড্রামা দেখতে হলে বাইরে গিয়ে দেখান। আপনার বাড়ি মানে কি? এটা কিভাবে আপনার বাড়ি হয়? আমার কাছে এই বাড়ির পেপার আছে, যেখানে স্পষ্ট লেখা আলতাফ উদ্দিন তার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। আমার চাচার নামে তো কোনো সম্পত্তি নেই, সব আমার আব্বুর নামে ছিল। আমার চাচার নামে যে সম্পত্তি সেগুলো আমাদের গ্রামে সব, আর এখন এখানে যা আছে সব আমার। ললিত আর কিছু বলতে পারে না। এখন নিজের উপরই রাগ হচ্ছে তার। সাকিব ললিতকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সুমিও বাড়ি থেকে বের হয়ে যায়। শামীমা সুমিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুমি শামীমার হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। এতদিন পর সাকিব বাড়িতে ফিরে আসায় সবাই তাকে নিয়ে আনন্দে মেতে ওঠে। শাহাদাত সাকিবের সাথে গল্পে মেতে ওঠে। শাহনাজ পারভিনও ভালো ভালো রান্না বসিয়ে দেন। আলতাফউদ্দিন আর আয়েশা বেগম সাকিবের মা বাবার কথা শুনে খুব ভেঙে পড়েছেন। আয়েশা বেগম এতদিন ধরে ছেলের ওপর মিথ্যা অভিমান করার জন্য আফসোস করতে থাকেন। তিনি এতদিন ভেবেছিলেন তার বড় ছেলে বিদেশে গিয়ে তাদের ভুলে গেছে, তাই এই নিয়ে সবসময় হাঁ হুতাশ করতেন। আর এখন যখন জানতে পেরেছেন তার ছেলে আর বেঁচে নেই, তখন একজন মায়ের কী অবস্থা হতে পারে সেটা বলে বোঝানো সম্ভব নয়। আলতাফউদ্দিনের অবস্থা একই। তিনিও এত বছর পর নিজের ভাইয়ের মৃত্যুর খবর ঠিক মেনে নিতে পারছেন না। শাহাদাত কথায় কথায় সাকিবকে জিজ্ঞেস করে ফেলে, এতদিন পর হঠাৎ আমাদের কথা মনে পড়লো কেন? আর আগে ফিরতে পারোনি ভাইয়া? আমি তো ফিরতেই চাইছিলাম, একটু আগে ফিরতে পারিনি তো কি হয়েছে, এখন তো ফিরেছি। একজনকে দেওয়া কথা যে আমায় রাখতে হবে, তাই মরতে মরতেও বেশি ফিরে আসলাম। কথাটা সাকিব শামীমার দিকে তাকিয়ে বলে। শামীমা সাকিবের দিকেই তাকিয়েছিল। সাকিবের চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নেয় শামীমা। সাকিব শামীমাকে এইভাবে লজ্জা পেতে দেখে হেসে দেয়। মনে মনে বলে, তুই আজও লজ্জাবতী রয়ে গেলি শামীমা। আচ্ছা সাদাত, তখন যে ছেলেটা ঝামেলা করছিল সে কে রে? তোকে আর কি বলবো, কত কি ঘটে গেছে। কিছু ভুল বোঝাবুঝির কারণে ললিতের সাথে শামীমার বিয়ে হয়। ললিতের সাথে সুমির আগে থেকেই একটা সম্পর্ক ছিল। বিয়ের মাত্র কিছু দিনের মধ্যেই ললিত শামীমার উপর অত্যাচার করে, এমনকি সুমিকে বিয়ে করে শামীমাকে রক্তাক্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়। শামীমার উপর এত কিছু করলো আর তোরা চুপ করে সহ্য করলি? আমার তো ইচ্ছা করছে ওই ললিতকে মেরে মাটিতে পুঁতে ফেলতে। আমাদেরও একই অবস্থা, কিন্তু কি করব বল। সুমি এমন একটা ভুল করে বসলো যে সুমিও তো আমারই বোন, আর ললিত এখন সুমির স্বামী। সুমি তো ললিতকে ছাড়তেই চায় না। শাহনাজ পারভিন সবাইকে খেতে ডাকে। খাবারের টেবিলে সাকিব আর শামীমার আবার চোখাচোখি হয়। সাকিব শামীমার দিকে তাকিয়ে মুচকি হাসে। সাকিব এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শামীমাকে বিয়ে করে তবেই এই দেশ থেকে বউ নিয়ে ফিরে যাবে। ললিত রাগে ফুঁসতে থাকে। কত পরিকল্পনা করে কত কিছু করলো, অথচ তার সব পরিকল্পনা ব্যর্থ হলো। কি লাভ হলো তার সুমিকে বিয়ে করে?
সুমিও এখন তার পিছে ঘোরাঘুরি করছে। ললিত সুমিকে শাসিয়ে বলে, একদম আমার পিছু পিছু ঘুরবি না, তোকে দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কেন, আমি কি করলাম আবার? আমি তো তোমায় ভালোবাসি ললিত, তোমাকে ভালোবেসে আমি সব ছেড়েছি। আর তুমি? ললিত সুমির চুলের মুঠি শক্ত করে ধরে। সুমি চিৎকার করতে থাকে। ললিত সুমিকে লাথি মেরে নিচে ফেলে দেয়। সুমি কেঁদে দেয়। ললিত এতেও শান্তি পায় না। নিজের রাগ মেটানোর জন্য সে প্যান্টের বেল্ট খুলে সুমিকে মারতে থাকে। সুমি বারবার ললিতকে অনুরোধ করে তাকে যেন সে ছেড়ে দেয়, কিন্তু ললিত তাকে ছাড়ে না। সুমি প্রথমবার অনুভব করে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। জেদের বশে একটা হারাম কাজ করে ফেলেছে সুমি। তার শাস্তি তো সুমিকে পেতেই হতো। সুমি যখন অনুরোধ করেও ললিতকে সরাতে ব্যর্থ হয়, তখন ফুলদানি তুলে নিয়ে ললিতের মাথায় আঘাত করে। ললিতের মাথা দিয়ে রক্ত বের হয়ে যায়, যার ফলে ললিত আরও বেশি ক্ষেপে যায়। সুমির গলা টিপে ধরে সে। সুমির নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। ললিত তখন সুমিকে ছেড়ে দেয়। ললিত বলে, তোকে এত সহজে ছাড়বো না। কিছুই যখন হলো না, তখন তোকে নিয়ে মজা করা যাক। ললিত তার সব বন্ধুদের ফোন করে, তাদেরকে নিজের বাড়িতে আসতে বলে। ললিতের মা বাবাও বাইরে ছিল। এটাই সে সুবর্ণ সুযোগ হিসাবে পেয়ে যায়। সুমি কাপা গলায় বলে, কি করতে চাইছেন আপনি? আমরা সব বন্ধুরা মিলে আজ তোকে ভোগ করব। তুমি প্লিজ এরকম করো না ললিত, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমার সব সর্বনাশ করো না। ললিত যেন আজ নিজের মধ্যে নেই। সে সুমির কোনো কথাই শোনে না। ললিতের সব বন্ধুরাও আসতে থাকে। সুমি সবার কাছে অনুরোধ করতে থাকে তারা যেন ললিতের এত বড় ক্ষতিটা না করে। তারা কেউই সুমির কথা কানে তোলে না। হিংস্র হায়নার মতো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সুমির ওপর। সুমি এতগুলো ছেলের সাথে পেরে ওঠে না। নিজেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেও সুমি ব্যর্থ হয়। শেষে নেতিয়ে পড়ে। সারা রাত পশুগুলো সুমির উপর অমানুষের মতো অত্যাচার করে। সবাই মিলে দলবদ্ধ তাকে ধর্ষণ করে। সেই অভিশপ্ত রাত সাক্ষী হয় একটি মেয়ের করুণ পরিণতির। শামীমা চায়ের কাপে চুমুক দিয়ে এক মনে কিছু ভাবছিল। পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে যায় শামীমা। কি করছিস এখানে? চা খাচ্ছি। চা খেতে বুঝি খুব ভালো লাগে? জি। শামীমার এইরকম ব্যবহার সাকিবের তেমন ভালো লাগে না। শামীমা যেন তাকে ইগনোর করতে চাচ্ছে। সাকিব শামীমাকে কিছু বলতে যাবে, তার আগেই শামীমা উঠে চলে যায়। শাহনাজ পারভিনের চিৎকার শুনে সবাই ছুটে আসে। কি হয়েছে শাহনাজ, এভাবে চিৎকার করছো কেন? হাসপাতাল থেকে কল করেছিল। ওই মেয়ের আবার কি হলো? মেয়েটাকে হসপিটালে ভর্তি, জানি না কি হয়েছে। চলো আমরা যাই। সুমি নিজের ভাগ্য নিজে বেছে নিয়েছে। সুমি কিরকম একটা অন্যায় কিরকম হারাম কাজ করে ফেলেছে সেটা তোমরা জানো না? এখন যার কাছে গিয়েছে সেই ওকে দেখে রাখুক। ললিত কোথায়? আমাদের কেন যেতে হবে? কি হয়েছে সুমি? এসব তুমি কি বলতেছো আব্বু? সুমি আমার নিজের বোন, ওর এরকম অবস্থা, আমাদের ওর পাশে থাকা উচিত। সুমি তোর সাথে এত অন্যায় করলো আর তুই ওর হয়েই কথা বলবি? হাজার হোক, সুমি তো আমারই বোন। আলতাফউদ্দিন রাজি হন। সবাই মিলে বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। একজন নার্স এসে বলে, আপনারা কি সুমি আক্তারের বাড়ির লোক? জি। আপনারা এত দেরি করে কেন আসতেন? রোগীর অবস্থা একদম ভালো না, প্রচুর ব্লাড লস হয়েছে। আপনাদের এখনই নেগেটিভ রক্তের প্রয়োজন, কিন্তু কোথাও এই রক্ত পাওয়া যাচ্ছে না। এই রক্ত তো সেরকম পাওয়া যায় না। আমার রক্ত নেগেটিভ, আমি রক্ত দিতে চাই। কি বলছিস তুই শামীমা? তোর 2 দিন আগেই কত রক্ত বের হলো লাঠির আঘাতে, আর এখন তুই কিভাবে রক্ত দিবি? সুমির প্রাণ বাঁচানোই এখন সব থেকে বেশি প্রয়োজন আমাদের। আমার কথা ভেবো না আব্বু, আমি ঠিক আছি। শামীমা ভেতরে যায় রক্ত দিতে। বাইরে সবাই অপেক্ষার প্রহর গুনতে থাকে।
সাকিব আর শাহাদাত একসাথে চলে আসে হাসপাতালে। তারা দুইজনে এসে প্রথমে সুমির খবর নেয়। শাহাদাত হাসপাতাল জুড়ে ললিতকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খোঁজ পায় না। সাকিব একজন নার্সকে জিজ্ঞেস করে, আমাদের পেশেন্ট এখানে কে এনেছে? ওনাকে তো নর্দমার কাছে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। হসপিটালে আনার পর উনি তেমন কিছুই বলেননি, শুধু ওনার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দিয়েছে। ওর এই রকম অবস্থা হলো কিভাবে? সেটা তো আমরা জানি না, আর বলতেও পারবো না। রোগী সুস্থ হলে তখনই সব। আমাদের এখনই পুলিশকে সব জানানো উচিত। আমার মনে হয় ললিতই এমন করেছে। শান্ত হও, আমাদের আগে পুরো পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। সুমির সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। প্রমাণের কি প্রয়োজন আব্বু? এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে সুমির এইসব ঘটনার পিছনে ললিতেরই হাত আছে। সেটা আমিও উপলব্ধি করতে পারছি। তাছাড়া আইন প্রমাণ ছাড়া অন্ধ, তাই আমি বলবো ধৈর্য ধরতে। অনিশ্চয়তায় একটি দিন পেরিয়ে যায়। সুমির অবস্থা এখন আগের থেকে কিছুটা ভালো, তবে এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার সুমির পরিবারকে জানিয়েছে সুমিকে ধর্ষণ করা হয়েছে। সংবাদটা শুনে সবাই হতবাক হয়ে যায়। শাহনাজ পারভিন আহাজারি করে কাঁদতে থাকে। আলতাফুদ্দিনও পরিস্থিতির ভয়াবহতায় চুপসে যান। শাহাদাতের অবস্থাও ভালো না। এর মধ্যে শামীমা চেষ্টা করছে নিজেকে শক্ত রাখার। তাকে যে এখন সব কিছু সামলাতে হবে। সাকিব অনেক জায়গায় ছোটাছুটি করছে। পুলিশও চলে এসেছে তদন্তের জন্য। শাহাদাত পুলিশকে ললিতের কথা জানিয়ে দেয়। সে বলে, আমি মনে করি ওই ললিতই আমার বোনের সাথে এমন করেছে। কে এই ললিত? কি সম্পর্ক আপনার সাথে তার? আপনারা কি তাকে চেনেন? ললিত হলো সুমির স্বামী। ছেলেটা মোটেও ভালো নয়, ওর চরিত্রের দোষ আছে। ওর সাথে আগে শামীমার বিয়ে হয়েছিল, তারপর। উনি কি জোর করে সুমিকে বিয়ে করেছেন? না, সুমির সম্মতিতেই বিয়েটা হয়েছে। কিন্তু তাহলে তো কোনো প্রশ্নই নেই, কেউ নিশ্চয় নিজের স্ত্রীকে ধর্ষণ করবে না। শাহাদাত আর কিছু বলতে পারে না। পুলিশ সবার সাথে কথা বলে চলে যায়। শামীমা তার বাবা মাকে ফেরত পাঠিয়ে দেয়। সারা রাত জেগে থেকে তাদের শরীর বেশি ভালো ছিল না। শামীমার নিজের অবস্থাও ভালো না, কিন্তু সে নিজের কথা না ভেবে বাকি সবার কথা ভাবে। শামীমা নিজের কথা না ভাবলেও সাকিব তো আছে তার কথা ভাবার জন্য। সাকিব শামীমার কাছে গিয়ে বলে, সারা রাত জেগেছিলি? কিছু তো খাসনি, চল কিছু খেতে চল। আমার খিদে নেই সাকিব ভাই। চুপ, আর একটা কথা বলবি না। বেশি কথা বললে মাথায় একটা গাঁটটা মারবো। আচ্ছা ঠিক আছে, চলুন। সাকিব আর শামীমা একসাথে খেতে চলে যায়। সাকিব শামীমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় খেতে। শামীমা যখন তৃপ্তি করে খাচ্ছিল, তখন সাকিব মনে মনে বলে, আমি চিরকাল তোকে এভাবে শান্তিতে থাকতে দেখতে চাই শামীমা। শামীমা সাকিবকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে যায়। সাকিব সেটা বুঝতে পেরে বলে, এভাবে লজ্জা পেলে চলবে না। আজীবন তো আমার সাথে থাকতে হবে, তখন এত লজ্জা পেলে চলবে? শামীমার লজ্জা যেন আরো বেড়ে যায়। সুমির জ্ঞান ফিরে আসে। সে চারিদিকে অন্ধকার দেখছিল। কালকের ভয়াবহ রাতের ঘটনা যেন সে কোনোভাবেই ভুলে যেতে পারছিল না। নিজের ওপরই রাগ হচ্ছে তার। ললিতকে অন্ধভাবে বিশ্বাস করে নিজের বোনের ক্ষতি করার শাস্তি যে তাকে পেতেই হতো। সুমির জ্ঞান ফেরার কথা শুনে পুলিশরাও আসে। তারা জিজ্ঞেস করে, আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? আমি কিছু মনে করতে পারছি না। যতদূর মনে আছে, আমি রাতে বাইরে বেরিয়েছিলাম, তখন কে বা কারা আমাকে তুলে নিয়ে যায়, আর তারপর। কথা সম্পূর্ণ না করে খেদে দেয়। মনে মনে ক্ষমা চেয়ে নেয় এইভাবে মিথ্যে বলার জন্য। সুমির মনে পড়ে যায় গতকাল রাতের কথা। ললিতা তার বন্ধুরা সুমিকে হুমকি দিয়ে বলে, যদি কাউকে কিছু বলিস তাহলে তোকে আর তোর পুরো পরিবারকে শেষ করে দেব। ভালো হবে তুই যদি নিজের মুখ বন্ধ রাখিস। খুব
খুব অন্ধকার ছিল চারিদিকে। আমার কিছু মনে নেই, আমি সত্যি কিছু দেখিনি। আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? আমার মনে হয় উনি আমাদের থেকে কিছু লুকাতে চাইছেন। আপনারা তো ওনার পরিবারের লোক, আপনারা একটু চেষ্টা করে দেখুন যদি কিছু বলে। আপনার সাথে এত বড় অন্যায় কে করেছে মিস সুমি? আপনি কি তাদের কাউকে চেনেন? কারো চেহারা কি মনে আছে? আমাকে দয়া করে আর এসব বিষয়ে আর কোনো রকমের প্রশ্ন করবেন না। আমি আর ওই ভয়ানক রাতের ব্যাপারে কোনো কিছু মনে করতে চাই না। আমরা পুলিশ, আমাদের দায়িত্ব সব সত্য জানা। আমাদের তো আমাদের কাজ করতেই হবে। আপনি যদি আমাদের সহায়তা না করেন, যদি আমাদের থেকে অপারেশন না করেন, তাহলে আমরা তো দোষীদের শাস্তি দিতে পারবো না। আমি কিছু জানি না বললাম তো। আপনার প্লিজ যান। আমি একেবারে নিশ্চিত এইসব কিছু ওই ললিতই করেছে। ওকে জিজ্ঞাসাবাদ করলেই সব জানা যাবে। ভাইয়া, আমার মনে হয় তুমি ঠিক বলছো। আমি সুমিকে বোঝাবো, সব সত্য আমাদের জানতে হবে। অপরাধীদের তাদের অপকর্মের শাস্তি পেতেই হবে। আমি একটা কথা বলবো, তোমরা সবাই মন দিয়ে শোনো। এইসব ব্যাপারে যত কম কথা হবে তত ভালো। কি বলছো তুমি আম্মু? আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই জানিস না, একটা মেয়ের উপর এত বড় অভিযোগ এলে সমাজ তাকে কথা শোনায়। এমনিতেই এর আগে তোকে সমাজে অনেক কথা উঠেছে, তোর চরিত্র নিয়ে সবাই কত বাজে কথা বলেছে। এখন এইসব ব্যাপার জানাজানি হলে লোকে তো আরো মাথায় উঠে যাবে, বলবে আমার কোনো মেয়েকে মানুষ করতে পারিনি। লজ্জায় যে আমরা মুখ দেখাতে পারবো না। আমি তোদের আব্বুকে বলে দেব যেন পুলিশকে আমাদের বাড়িতে আসতে মানা করে। এইসব তদন্ত করার দরকার নেই। এইসব করে কি হবে? যা হবার তো হয়ে গেছে। তোমার কথা আমি মানতে পারলাম না। শুধুমাত্র সমাজের ভয়ে আমরা চুপ থাকবো? ঠিকই তো আম্মু, আমরা সুমিকে ন্যায় বিচার পাইয়ে না দিয়ে এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তাহলে আর কি, আমাদের মান সম্মান সব শেষ করে দে। আমি আর তোর বাবা এভাবে আর পারছি না। সারা জীবন অনেক সম্মানের সাথে কাটিয়েছি, আর এখন শেষ বয়সে এসে এত কিছু দেখতে হচ্ছে। আম্মু, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দিবেন। সুমিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনারা এখানে ঝামেলায় ব্যস্ত আছেন এখনো। সাকিবের কথা শুনে মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায়। সবাই সুমিকে খোঁজাখুঁজি শুরু করে। সুমি তার মায়ের সব কথা শুনে ফেলেছিল, তাই সে সব ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। এমনিতেই জেদের বশে তার মা বাবাকে অনেক সমস্যার মধ্যে ফেলেছে, নিজের সব থেকে বড় সর্বনাশও করেছে। তাই এখন আর নতুন করে কোনো সমস্যা তৈরি করার ইচ্ছে তার নেই। এখন সুমি চায় সব ছেড়ে চলে গিয়ে সবাইকে শান্তি দিতে। নিজের জীবন তো শেষ করেই ফেলেছে, এখন অন্তত অন্যদের জীবনে সমস্যা তৈরি করতে চায় না। সুমি ব্যর্থ হয়েছে, এখন কোথায় যাবে সেটাই ভাবতে পারছে না। রাস্তায় হাঁটতে হাঁটতে অজানা গন্তব্যে পা বাড়িয়েছে সুমি। শামিমা শাহনাজ পারভিনকে সামলাচ্ছে। শাহাদাত, সাকিব, আলতাফউদ্দিন সবাই সুমির খোঁজে ব্যস্ত। এইসবের মধ্যে নতুন সমস্যা পুলিশের আগমন। পুলিশ একটার পর একটা জেরা করেই চলেছে। এত সবের মধ্যে সবার শান্তি যেন হারিয়ে গেছে। শামিমার শরীর এমনিতেই দুর্বল ছিল, এত ধকল সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে শামিমা। সাকিব এসে শামিমাকে ধরে ফেলে, না হলে সে পড়েই যেত। শামিমাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। শামিমার জ্ঞান ফিরলে সাকিব তাকে রাগ দেখায়। কি করি সারাদিন? নিজের খেয়াল রাখার টাইম অফ কি পাস না? সারাদিন অন্যদের খেলা রেখেই যাবি, আর তোর কি হবে? আমি ঠিক আছি। চুপ, আর একটা কথা বলবি না। তুমি এইভাবে বলতেছো কেন? সুমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও আমার বোন, ওর কথা তো ভাবতেই হবে। আমরা সবাই তো আসি, তোকে এত চিন্তা করতে হবে না। তুই আরাম কর, একদম উঠবি না। এই কেবিনের বাইরে এক পা যদি ফেলিস তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না, মনে রাখিস। কাল রাত কিন্তু খুবই ভালো হয়েছে, সেই মজা হয়েছে। যাই বলিস, ওই সুমি কিন্তু সেই ছিল। আমার পছন্দ খারাপ হতে পারে না,
তবে ওর জায়গায় শামীমা থাকলে আরো বেশি ভালো হতো। কোনো ব্যাপার না, ওটাকেও না হয় একদিন ধরে আনবো। সবাই সমস্বরে হেসে ওঠে। এখানে যেন এখন শয়তানের মেলা বসেছে। ললিতের বন্ধুদের মধ্যে মিরাজ নামের একজন ছিল, সে খুব ভীতু ছিল। তোরা যাই বল, আমার খুব ভয় হচ্ছে। ওই সুমি মেয়েটা যদি আমাদের ব্যাপারে পুলিশকে সব বলে দেয়। এটাও তো তুই ভুল বলিসনি। তোরা চিন্তা করিস না, ওই মেয়েকে এমন ভয় দেখিয়েছি যে সাহস দেখাবে না। যদি দেখাই? আমার উপর ভরসা রাখ, আমার কথা উপেক্ষা করার উপায় ওর নাই। যদি করে তাহলে ওর সাথে আরো খারাপ কিছু করব। কেউ একজন এসে ললিতকে মারতে শুরু করে। ললিত পিছন ফিরে শাহাদাতকে দেখে। বল, আমার বোন কোথায়? আমি কিভাবে জানবো? চুপ, আমি জানি তুই আমার বোনের সাথে খারাপ কাজটা করেছিস। তোকে আমি ছাড়বো না। কি করবি তুই? তুই একা, আর আমাদের দেখ আমরা কতজন। শাহাদাত একা আসেনি, আমি ওর সাথে এসেছি। সাকিব এসে ললিতকে মারতে শুরু করে। সাথে সাকিবের ভাড়া করা অনেক লোক ছিল। সাকিব ললিতকে বলে, তুই সত্যি করে বল, সুমি কোথায়? আমি জানি না। সাকিব ললিতকে আবারও মারতে যাবে, তার আগেই ললিত তার বন্ধুদের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। সাকিব আর শাহাদাত তাদের পিছু নেয়। শামীমা কিছুটা সুস্থ হয়ে বাইরে আসে। সাকিব আর শাহাদাতকেও ললিতকে না পেয়ে এতক্ষণে ফিরে এসেছে। শামীমাকে উঠতে দেখে সাকিব রাগ দেখায়। আচমকা আলতাফউদ্দিন বলেন, অনেক হয়েছে, এখন আর না। সুমির ব্যাপারে আর কিছুই জানতে চাই না। তোমরা সবাই ফিরে চলো বাড়িতে। সুমির কথা সবাই ভুলে যাও। শামীমা তার আব্বুর কথাটা ঠিকভাবে মেনে নিতে পারে না। সুমির সাথে এত অন্যায় হলো, আর এত কিছুর পরেও সুমির নিজের ভালো নিজেই চায় না, আমরা কি করতে পারি? এখন আমি আর কিছু বলতে চাই না। 1 সপ্তাহ কেটে গেছে, সুমি এখনো নিখোঁজ। এইরকম এক সকালে শামীমা ভার্সিটির জন্য বের হতে যাচ্ছিল। তখন সাকিব এসে বলে, আমাদের একটা জায়গায় যেতে হবে, চল আমার সাথে। কোথায় সাকিব ভাই? গেলেই জানতে পারবি। চল, এখন বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে, এখন শুধু তুই আর আমি। শামীমার মনে অজানা ভয় কাজ করে। বিপদের আভাসে তার আত্মারাম কেঁপে ওঠে। শামীমা আল্লাহর নাম স্মরণ করে সাকিবের সাথে চলে যায়। খাল থেকে কারো লাশ উদ্ধার করা হয়েছে। সেই লাশের গন্ধকে যেন ছাপিয়ে যাচ্ছে শাহনাজ বেগমের কান্না। কারণ সেই লাশের পরনে যে সুমির জামা কাপড়। সবাই প্রায় নিশ্চিত এটা সুমিরই লাশ। তবুও নিশ্চিতকরণের জন্য হয়তো ডিএনএ টেস্ট করা হবে। শামীমা আজ আর কোনো কিছুই ভাবতে পারছে না। নিজের বোনের এই মৃত্যুটা সে মেনে নিতে পারছে না। শামীমা আজ নিজেই নিজেকে প্রতিজ্ঞা করে, সুমির এই পরিণতির জন্য যারা দায়ী, আমি তাদের সবাইকে শাস্তি দেব ইনশাআল্লাহ। পরিবারের মানুষদের সামলাতে গিয়ে শামীমা নিজেই খুব ক্লান্ত হয়ে গেছে। কিন্তু না, তার এইভাবে ক্লান্ত হলে চলবে না। তার যে এখনো অনেক কাজ বাকি। শামীমা বেরিয়ে পড়ে তার জরুরি কাজে। মিরাজ আজ খুব ভয়হীন হয়ে আছে। তার মনে হচ্ছে তার জীবনে কোনো বিপদ নেই। সে এইসবই ভাবছিল, তখন তার সামনে এসে উপস্থিত হয় কেউ একজন। মিরাজ ভড়কে গিয়ে বলে, কে রে তুই? সামনে থাকা মুখোশে আবৃত ব্যক্তিটি কোনো কথা না বলে মিরাজকে অনবরত ছুরি দিয়ে কোপাতে থাকে। মিরাজ সেইখানেই মৃত্যুবরণ করে। মিরাজকে মেরে ফেলার পর তার লাশের পাশে একটি গোলাপ ফুল রেখে দিয়ে যায় খুনি, আর পাশে মিরাজের রক্ত দিয়ে লিখে রেখে যায় 1000 ফুলের মাঝে একটি গোলাপ। একই রাতে এইভাবে ললিতের আরও 2 বন্ধুর খুন হয়। বেঁচে থাকে শুধু ললিত আর আমান। রাতে শামীমাকে একা বাড়ি ফিরতে দেখে সাকিব বলে, কোথায় গিয়েছিলি তুই এত রাতে? একটু বাইরে কাজ ছিল, আমি এখন আসছি। শামীমা আর তেমন কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে যায়। সাকিব ভালোভাবে শামীমাকে পর্যবেক্ষণ করে। তার কেন জানি মনে হচ্ছিল শামীমা কিছু লুকানোর চেষ্টা করছে। সাকিব এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আর শামীমাকে এইভাবে থাকতে দেবে না।
কাল সকালেই সে আলতাফুদ্দিনের কাছে শামীমাকে বিয়ে করার প্রস্তাব রাখবে। হয়তোবা তিনি রাজি হতে পারেন, না হওয়ার সম্ভাবনাও আছে। তবে সাকিব এখন নেগেটিভ কিছু ভাবতে চায় না। সে শুধু চায় শামীমাকে নিজের করে পেতে। নতুন একটি দিনের শুরু হয়। শামীমা সকালে বসার ঘরে যেতেই সাকিবের দৃষ্টিতে আটকে যায় তার চোখ। সাকিব কিরকম অন্যভাবে তাকিয়ে আছে। শামীমার কিছুটা অস্বস্তিও হয়। তার কেন জানি মনে হচ্ছিল আজ অন্যরকম কিছু একটা হবে। তার ভাবনাকে ঠিক প্রমাণ করে আলতাফুদ্দিন বলেন, সাকিব তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। আমি সব সিদ্ধান্ত তোমার উপর ছেড়ে দিলাম। তুমি বলো কি করতে চাও? শামীমার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এইরকম কিছু সে আশা করেনি। কালই সুমির সাথে এরকম একটা ঘটনা ঘটলো, আর আজ তোমরা কিরকম কথা বলতেছ? তোমরা কিভাবে এসব ভুলে আমায় এরকম ভাবে বিয়ের কথা বলতে পারো? এই ঘটনার জন্যই আমরা তোমাকে নিয়ে ভয়ে আছি। পুলিশ প্রমাণ ছাড়া কিছু করবে না। আর এদিকে ললিত তোমার কোনো ক্ষতির চেষ্টা করতে পারে। তাই আমি মনে করি তোমার এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি পারবো না। আমি এখন কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমার কিছু সময় লাগবে। যা সিদ্ধান্ত নিবি একটু ভালোভাবে ভেবে শুনে নিস। শামীমার কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। তখন আলতাফুদ্দিন টিভি চালু করতে খবরে দেখতে পান রাতে খুব ভয়ানকভাবে 3টি খুন করা হয়েছে, যাদের প্রত্যেকেরই লাশের পাশে একটি গোলাপ ফুল পাওয়া গেছে, আর তার পাশে লেখা 1000 ফুলের মাঝে একটি গোলাপ। নিউজটি দেখে শাহাদাত বলে, যাদের ছবি দেখালো তারা তো সবাই ললিতের বন্ধু, তাই না সাকিব? ঠিকই তো, কিন্তু ওদের এভাবে কে মারলো? মুহূর্তে সবাই নিশ্চুপ হয়ে যায়। আমান উৎকণ্ঠায় দিন পার করছিল। তার 3 জন বন্ধুকে মেরে ফেলা হয়েছে। সে নিজেও অজানা বিপদের ভয়ে আছে। ললিত যদিও বা এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে না, তবে আমান নিশ্চিত হতে পারছে না। তার অবচেতন মন তাকে সতর্কবার্তা দিচ্ছে। আমান ভয়ে ভয়ে রাতে নিজের বাড়ির দিকে ফিরছিল। তখনই কেউ আচমকা পিছনে এসে আমানকে ধাক্কা দেয়। আমান তাল সামলাতে না পেরে পড়ে যায়। পিছনে ফিরে তাকাতেই যাকে ভয়ে আমানের গলা শুকিয়ে যায়। সে অনুরোধ করে বলে, আমি বেঁচে থাকতে চাই, আমাকে যেতে দাও। আমার পরিবারের একমাত্র সন্তান আমি। আমার কিছু হয়ে গেলে আমার বাবা মার কি হবে? এখন তোর মা বাবার কথা মনে পড়তেছে খুব? আগে পড়েনি? অন্যদের খারাপ করে কখনো নিজের ভালো হয় না। তুই যা অন্যায় করেছিস তার জন্য শাস্তি পেতেই হবে। আমানের মাথায় পাথর দিয়ে আঘাত করে তার মাথা থেতলে দেওয়া হয়। আবার একইভাবে আমানের লাশের পাশে একটি গোলাপ ফুল রাখা হয়, সাথে রক্ত দিয়ে লেখা হয় 1000 ফুলের মাঝে একটি গোলাপ। আমি বিয়েতে রাজি আছি। শামীমার কথাটা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিশেষ করে সাকিবের আনন্দটা ছিল দেখার মতো। সাকিবের খুব ভালো লাগছিল কথাটা শুনে, সাথে খুব ভয়ও কাজ করছিল তার মধ্যে। আমি চাই আদি যেন আমাদের বিয়েটা হয়ে যায়। এত তাড়াতাড়ি? কোনো আয়োজনই তো করা হয়নি। বেশি কিছু করতে হবে না, কাজই ডেকে বিয়ে করলে হবে। আমি সময়কে নিয়ে কোনো টেনশনে থাকতে চাই না, তাই। আচ্ছা। রাতে বিয়ের জন্য কাজী আসে। শামীমা কোনো আপত্তি ছাড়াই বিয়ে করতে রাজি হয়েছে। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করেছে, তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসেই বলে, আমরা মিস শামীমাকে গ্রেপ্তার করতে এসেছি। মানে এসব কি বলছেন আপনারা? কেন গ্রেপ্তার করবেন আমার মেয়েকে? কি অপরাধ ওর? আপনারা নিশ্চয় জানেন গত কয়েকদিন একজন সিরিয়াল কিলার অনেকগুলো খুন করেছে এবং তাদের সবার পাশে একটি গোলাপ ফুল, সাথে রক্ত 1000 ফুলের মাঝে গোলাপ লেখা হয়েছে। জানি, কিন্তু এর সাথে শামীমার কি সম্পর্ক? আমরা সন্দেহ করছি মিস শামীমাই সেই সিরিয়াল কিলার। সাকিব শামীমার বিয়ের সময় পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশের কথায় যেন বাড়ির পরিস্থিতি পুরো বদলে যায়। কারো বিশ্বাসই হচ্ছিল না এই কথা। শামীমা নিজেও যথেষ্ট অবাক হয়েছে এই কথা শুনে। এর মাঝে সাকিব বলে ওঠে,
আপনাদের কোথাও কোনো ভুল আছে। শামীমা এসবের সাথে জড়িত থাকতেই পারে না। আমি শামীমাকে চিনি। আপনারা কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে এরকমভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেন না। আর তাছাড়া আজ আমাদের বিয়ে, তাই আজকের দিনে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না। আমাদের কাছে প্রমাণ আছে বলে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা প্রমাণ ছাড়া কোনো কাজ করি না। কি প্রমাণ আপনাদের কাছে? যা প্রমাণ করেছে শামীমাই সেই খুনি। ওনাদের নিয়ে এসো। আশেপাশের কয়েকজন মানুষ ভেতরে চলে আসে। তারা সবাই শামীমাকে দেখে ভয়ে কাঁপছিল। আপনারা ভয় পাবেন না, যা সত্য সব বলুন। আমি দেখেছি যেই রাতে 3টি খুন হয় সেই দিন রাতে শামীমা মেয়েটা লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল। আমার তো ওকে দেখে সন্দেহ হয়। আমি সেদিন রাতে শামীমাকে রক্তমাখা শরীরে বাড়িতে ফিরতে দেখেছি। শামীমা রোজ আমার কাছ থেকে গোলাপ ক্রয় করে। সব শুনলেন তো? আর তাছাড়া আমাদের কাছে এটারও প্রমাণ আছে যে যারা মারা গেছে তাদের প্রত্যেকের সাথে মিস শামীমার শত্রুতা আছে। কারণ শামীমা তাদের প্রত্যেকের নামে থানায় মামলা করতে গিয়েছিল। আমরা তখন তারা অযৌক্তিক দাবি মেনে নিইনি বলে হয়তো এখন উনি সবাইকে এভাবে খুন করছেন। আপনারা সব মিথ্যা বলছেন। আমার মেয়ে এভাবে এতগুলো খুন করতে পারে না। কি রে শামীমা, তুই চুপ আছিস কেন? তুই কিছু বল। কি বলবো আর কেন বলবো? এই দেশের আইনের উপর আমার কোনো ভরসা নেই। সেদিন তো পুলিশ স্টেশনে সবকিছু বলার জন্যই গিয়েছিলাম, কিন্তু এনারা কেউ আমার কোনো কথাই শুনতে চায়নি। আম্মু আব্বু, তোমরা জানো যেদিন সুমির লাশ পাওয়া যায় সেদিন আমার কাছে একটি চিঠি এসে পৌঁছায়। হয়তো সুমি সেই চিঠিটা ডাক বক্সে দিয়েছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল সুমির সাথে সেদিন রাতে ঘটে যাওয়া বিভৎস ঘটনার বর্ণনা। সুমি তাদের সবার নাম পরিচয় বলেছে আমাকে। আর এসব কিছুর মূল হোতা কে জানো? ললিত। সুমি চিঠিটায় বারবার নিজের সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচার চেয়েছে, সাথে আমাদের সবার কাছে ক্ষমাও চেয়েছে। আমি সেদিন এই চিঠিটা নিয়ে পুলিশ স্টেশনে ছুটে গিয়েছিলাম বিচারের প্রত্যাশায়, কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি। প্রমাণ যথেষ্ট নয় বলে আমাকে বের করে দিয়েছে। তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে অপরাধীদের শাস্তি পাইয়েই ছাড়ব। বাড়ির পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায়। সবাই তাকিয়ে আছে শামীমার দিকে। শামীমার উত্তরের প্রত্যাশায় সবাই। তার মানে কি তুমি এইসব খুন করেছো? আমি অপরাধীদেরকে শাস্তি পাইয়ে দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো মানুষকে এভাবে মেরে ফেলার মতো কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি ওদের কাউকে মারিনি। তাহলে এত সব প্রমাণ কি মিথ্যা? তাহলে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলেন কেন? কোনো কিছুই মিথ্যা নয়। আমি সেদিন রাতে সত্যি সত্যি লুকিয়ে লুকিয়ে বাইরে গিয়েছিলাম, কিন্তু কাউকে মেরে ফেলতে নয়, দোষীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে। বাড়িতে কেউ যদি জানতে পারতো তাহলে আমাকে এত ঝুঁকি নিতে দিত না। তাই আমি একাই লুকিয়ে যাই সেদিন রাতে, যাতে কোনো প্রমাণ পাওয়া যায়। আর রক্তমাখা শরীরে ফিরে আসার ব্যাপারটা? আমি সেদিন প্রমাণ সংগ্রহের জন্য মিরাজ নামের ছেলেটার কাছে যাই। আমার কাছে ওর বাড়ির ঠিকানা ছিল। সেই পথ ধরে যাওয়ার সময় মিরাজকে পড়ে থাকতে দেখতে পাই। কাছে গিয়ে দেখতেই ওর মৃতদেহটা চোখে পড়ে। ভয়ে আমার গলা শুকিয়ে যায়। মিরাজের রক্তই আমার শরীরে লাগে। সব তো বুঝলাম শামীমা ম্যাডাম, কিন্তু গোলাপের ফুলের ব্যাপারটা কি বলবেন? আমার গোলাপ ফুল খুব পছন্দ, তাই আমি গোলাপ ফুল ক্রয় করলাম। এখানে অস্বাভাবিক কিছুই নেই। আপনি সত্যি খুব সুন্দর গল্প বানাতে পারেন, কিন্তু আমরা পুলিশ। আপনাদের মতো অপরাধীদের পেট থেকে কিভাবে সত্য কথাটা বের করে আনতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। যাও, ওনাকে গ্রেপ্তার করো। তার কথা শুনে কয়েকজন মেয়ে পুলিশ এসে শামীমাকে গ্রেফতার করে। শামীমা অসহায়ের মতো সবার দিকে তাকায়। তার চোখ মুখের ভাষায় বলে দিচ্ছিল সে সম্পূর্ণ নির্দোষ। সাকিব শামীমার এই অবস্থা দেখে তার মাথায় হাত দিয়ে বলে, ভয় পাস না শামীমা, আমি আছি। তোর সাকিব ভাই তোকে কথা দিচ্ছে আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। আর কেউ তোকে বিশ্বাস করুক বা না করুক, আমি তোকে বিশ্বাস করি। আমি জানি তুই নির্দোষ। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে খুব শীঘ্রই বের করে আনবো। তারপর আমরা দুজনে মিলে নতুন করে জীবনটা শুরু করব, যে জীবন হবে চিরসুখী।
সাকিবের কথায় শামীমা অদ্ভুত এক জোর পায়। তার মনে হয় এই লোকটিকে বিশ্বাস করা যায়। সাকিব ভাই নিশ্চয়ই তাকে বের করে আনবেই। তোর হাত কাঁপলো না? এতটুকু একটা মেয়ে হয়ে কিভাবে 4-4টে পুরুষ মানুষকে খুন করলি তুই? জিজ্ঞাসাবাদে এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় শামীমাকে। শামীমা ধীর স্থির উত্তর দেয়, আমি কোনো খুন করিনি। আমাকে মেরে মেরে শেষ করে দিলেও আমি এই কথা বলবো যে আমি কোনো খুন করিনি। যা হয়েছে তাতে আমি বিন্দুমাত্র দায়ী নই। আমি তো এটাও জানি না যে এই খুন করেছে কে। তবে যে করেছে খুব একটা খারাপ কাজ করেনি। আইন শাস্তি দিতে পারেনি তো কি হয়েছে? আল্লাহ শাস্তি দিয়েছেন ওই শয়তানদের। তুই সত্যি বলবি না তাই তো? দেখ এবার কি হয়। শামীমার উপর অকথ্য অত্যাচার করা হয়, তবুও শামীমা একই কথা বলে যে সে কোনো অপরাধ করেনি। সাকিব থানায় এসে বসে আছে। সে চাইছে শামীমার সাথে দেখা করতে। পুলিশ তার এই ইচ্ছা পূরণ করতে অপারগ, তাই তাকে বলে দেয়, এভাবে দেখা করার কোনো নিয়ম নেই। সাকিব আশা ছাড়ে না। শাহাদাত ছুটে এসে বাড়ির সবাইকে বলে, ললিতকে খুন করা হয়েছে। কি বলছিস কি তুই? কখন? কিভাবে? আমি তেমন কিছু জানি না। ললিতকেও ঠিক তার বন্ধুদের মতো করে খুন করার কথা হচ্ছে। আর শুনলাম তার মৃতদেহের পাশে একটি মেয়েকে গুরুতর অবস্থায় পাওয়া গেছে। তুই টিভি অন কর, সব জানা যাবে। আলতাফ উদ্দিনের কথা শুনে শাহাদাত টিভিটা অন করে। নিউজে বলা হচ্ছিল, ব্রেকিং নিউজ, অবশেষে সন্ধান পাওয়া গেল আসল সিরিয়াল কিলারের। এর আগে পুলিশ শামীমা নামের একটি মেয়েকে অপরাধী হিসাবে সন্দেহ করে তাকে গ্রেফতার করেছিল। এখন জানা যাচ্ছে শামীমা আসল অপরাধী নয়। এইসব খুনের সাথে সে জড়িত নয়। এইসবের পেছনে রয়েছে তারই আপন বোন সুমি, যিনি ললিতের স্ত্রী। যতদূর জানা যাচ্ছে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য নিজের স্বামী এবং তার বন্ধুদের খুন করেছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। ডাক্তার বলছে তার বাঁচার আশঙ্কা নেই বললেই চলে। এ বিষয়ে বিস্তারিত জানাবো। নিউজটি দেখে বাড়ির সবাই প্রচণ্ড হতবাক হয়। সবাই তো ভেবেছিল সুমি মারা গেছে, তাহলে সে কিভাবে ফিরে এলো? তাহলে ওই লাশটা কার ছিল যেটা আমরা সেদিন দেখলাম? আমার কাছে একটু আগেই ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে। এতক্ষণ দেখতে পারিনি, এক্ষুনি দেখছি। তিনি ডিএনএ রিপোর্ট চেক করে বললেন, লাশটা সুমির ছিল না, ওটা হয়তো অন্য কারো লাশ ছিল যে সুমির মতো পোশাক পরেছিল। তার জন্য আমরা ভুল ভেবেছিলাম। আমাদের এখনই হাসপাতালে যেতে হবে, সেখানেই সবকিছুর উত্তর পাওয়া যাবে। শামীম সাকিবাকে পুলিশ স্টেশন থেকে নিয়ে আসে। এখন যেহেতু শামীমার নিরপরাধ সাব্যস্ত হয়েছে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাকিবা আর শামীমও হাসপাতালে চলে যায়। সুমির অবস্থার আরও অবনতি হয়েছে। শেষ সময়ে সে তার পরিবারের লোকেদের সাথে কথা বলতে চায়, তাই শামীমা সবার সাথে সুমির কেবিনে যায়। পরিবারের সবাইকে দেখে সুমি মলিন হাসে। সুমির পুরো শরীরে আঘাতের চিহ্ন। তার এইরকম অবস্থা দেখে শামীমা কেঁদে দেয়। শাহনাজ পারভিন ডুকরে কেঁদে ওঠেন। তোমরা এভাবে কেঁদো না। আমি মৃত্যুর আগে তোমাদের সবাইকে সুখী দেখে যেতে চাই। আম্মু, তুমি বলেছিলে না আমার জন্য যেন সমাজের কারো কাছে তোমাদের ছোট হতে না হয়? দেখো, আমি আজ মরে যাব, তারপর কেউ তোমাদেরকে ছোট করবে না। আমি অপরাধীদের নিজের হাতেই শাস্তি দিয়েছি। সব থেকে বেশি কষ্ট দিয়েছি ওই ললিতকে। তোমরা শুনতে চাও না ললিতকে কিভাবে মেরেছি? শোনো তাহলে। ললিত নিজের বন্ধুদের এইভাবে এক এক করে মরতে দেখে তার মনেও ভয় বাসা বাঁধে। ললিত তাই লুকিয়ে লুকিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু নিজের ভাগ্য থেকে পালানো যায় না। সুমি ঠিকই ললিতকে ধরে ফেলে। সুমিকে দেখে ললিত হতবাক হয়ে বলে, তুমি বেঁচে আছো? আমাকে যে বেঁচে থাকতেই হতো তোমার মতো শয়তানকে শাস্তি দেওয়ার জন্য। অনেক পাপ করেছো তুমি। আমার আর আমার স্বামী মা আপুর সাথে অনেক অন্যায় অত্যাচার করেছো। এবার সেসবের শাস্তি পাওয়ার পালা। সুমি একটা ছুরি হাতে নিয়ে ললিতের হাত পা কেটে দেয়, তারপর নুন ছিটিয়ে দেয়। ললিত যন্ত্রণায় কাতরাতে থাকে।
সুমি কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়। সুমি একটা লাঠি হাতে তুলে নিয়ে ললিতকে মেরে রক্তাক্ত করে দেয়। ললিত অজ্ঞান হয়ে যায়। সুমি ললিতকে নিয়ে যায় নিজের আস্তানায়। তোকে এত সহজে মরতে দিলে তো চলবে না, তোকে শাস্তি পেতে হবে, ভয়াবহ শাস্তি। সুমি ললিতের পায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ছুরি দিয়ে তার এক চোখ অন্ধ করে দেয়। ললিত সুমির হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। সুমির শরীরে একের পর এক ছুরির আঘাত করতে থাকে। সুমিও ললিতের থেকে ছুরিটা এবার কেড়ে নিয়ে সোজা তার বুকে বসিয়ে দেয়। সাথে সাথেই ললিত মারা যায়। সুমি এইসব কথাই এতক্ষণ ধরে সবাইকে বলছিল। সুমির কথা শুনে সবাই কেঁদে ফেলেছে। সুমি সবাইকে থামতে বলে, তোমরা হাসি মুখে আমায় বিদায় দাও। আমি জীবনে অনেক ভুল করেছি, আর সেই সবের জন্যই এমন পরিণতি হলো আমার। সুমির অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হয়। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শেষে আর সহ্য করতে না পেরে সুমি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সুমির মৃত্যুর পর সবাই কান্নায় ভেঙে পড়ে। সুমির মৃত্যুর পর কয়েক মাস পেরিয়ে গেছে। সবার জীবন এখন অনেকটাই স্বাভাবিক। সাকিব জরুরি কাজে আবার দুবাইতে চলে গিয়েছিল। আজ আবার তার ফিরে আসার কথা। এবার ফিরে এসে সে শামীমাকে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবে। শামীমার বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক মানুষের ভিড় জমেছে। সুমির মৃত্যুতে যে শোকের আমেজ লেগেছিল তা অনেকটাই দ্রবীভূত হয়েছে। শাহনাজ পারভীন এখনও অবশ্য মেয়ের কথা মনে করে হাঁ হুতাশ করেন। তবে শামীমার বিয়ের জন্য তিনি আপাতত স্বাভাবিক হওয়ার চেষ্টায় আছেন। শামীমা এখন মানসিকভাবে অনেক শক্ত হয়েছে। তাই তো সব ভুলে নতুন জীবনের আশায় আছে। অপেক্ষার অবসান ঘটে। সাকিব দেশে ফিরে আসে। ফিরে এসেই সে সবার আগে শামীমার সাথে দেখা করে। শামীমা খুব খুশি হয় সাকিবকে দেখে। ফিরে এসেছি, এবার তোকে নিজের বউ করে নিজের ঘরে নিয়ে যাব। সাকিব শামীমার অসম্পূর্ণ বিয়েটা এবার সম্পন্ন হয়। দুজনের মনে আনন্দের হাওয়া বয়ে যায় এই বিয়েটা নিয়ে। সাকিব শামীমার বাসর রাতে দুইজনেই খুব নার্ভাস ছিল। সাকিব এতদিন পর নিজের কাঙ্ক্ষিত বস্তুটা পেয়ে গিয়ে তার আনন্দের কোনো সীমা নেই। তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ রাতটি তারা খুব ভালোভাবে কাটায়। শামীমা সাকিবের কোলে মাথা রেখে বলে, আমার একটা ইচ্ছা পূরণ করবে? কি ইচ্ছা বল, আমি চেষ্টা করব। আমি আপনার সাথে হজ করতে যেতে চাই। জীবিত অবস্থায় আমার এই ইচ্ছাটা পূরণ করবেন প্লিজ। অবশ্যই, এই বছরই আমরা হজে যাব। শামীমার মুখের হাসি দেখা মেলে। সাকিব আর শামীমা খুব সুন্দরভাবে তাদের জীবনের প্রথম রাতটি অতিবাহিত হয়। শামীমা সাকিব এখন দুবাইয়ে অবস্থান করেছে। কালকেই দুজনে হজ করার জন্য সৌদি আরবে যাবে। শামীমা সাকিবের বুকে মাথা রেখে বলে, ধন্যবাদ আমার ইচ্ছেটা পূরণ করার জন্য। তুমি আমার স্ত্রী, তোমার কোনো ইচ্ছা পূরণ করা আমার দায়িত্ব। তাছাড়া তুমি আমার কাছে যেটা চেয়েছো সেটা খুব মহান একটি কাজ। আমার আজও আফসোস হয়, কেন ললিত এলো আমাদের জীবনে? আমাদের সবার জীবনে অভিশাপ হয়ে এসেছিল সে। পুরাতন কথা বলে আর কোনো লাভ নেই। এখন আমাদের ভাবতে হবে সামনের কথা, সুন্দর একটি ভবিষ্যতের কথা। আমিও সেটাই চাই। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তিনি আমার জীবন সঙ্গিনী হিসেবে আপনার মধ্যে একজন ভালো মানুষকে পাঠিয়েছেন। আমিও পূর্ণ হয়েছি তোমাকে পেয়ে। তুমি যে এক অনন্য শামীমা, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ।